হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যে সকল ভাই ও বোনেরা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে মেজর বেঙ্গল নিয়ে বর্তমানে থার্ড সেমে পড়াশোনা করছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকে আমরা আলোচনা করব তোমাদের থার্ড সেমের সিলেবাসের অন্যতম একটা জায়গা, সেটা হচ্ছে রবীন্দ্র সাহিত্য। তো তোমাদের সিলেবাসে রবীন্দ্র সাহিত্যের মোট 4টে টপিক কিন্তু নির্বাচিত রয়েছে। একটা হচ্ছে রবীন্দ্র প্রবন্ধ তোমাদেরকে পড়তে হবে, একটা রবীন্দ্র উপন্যাস সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে, রবীন্দ্র নাটক সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে, আর রবীন্দ্র ছোট গল্প সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। তো দেখো, আমরা সরাসরি না রবীন্দ্র উপন্যাসে আসতে পারি, না রবীন্দ্র নাটকে আসতে পারি, না রবীন্দ্র গল্পে আসতে পারি। সেজন্য তোমাদের থার্ড সেমের যে ফার্স্ট ক্লাসটা হয়েছে আমাদের ক্লাসের পক্ষ থেকে, সেখানে আমরা আলোচনা করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে খুঁটিনাটি বিশ্লেষণ। তো যদি ফার্স্ট ক্লাসটি কেউ এখন পর্যন্ত করে না থাকো, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু ফার্স্ট ক্লাসটা করে নেবে। ওখান থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। তো আজকের এই ভিডিওটা একটু বড় হতে পারে, কেননা তোমরা দেখে নাও পিপিটিতে সাজানো রয়েছে, পরপর পুরো জায়গাটা কিন্তু আলোচনা করা রয়েছে। 12টা উপন্যাস কিভাবে তোমরা মনে রাখবে তার টেকনিক সমস্তটাই কিন্তু আলোচনা করা রয়েছে। কাজেই ভিডিওটা একটু বড় হতে পারে, ঠিক আছে? ওটা একটু মেনে নেবে, কারণ 12টা উপন্যাস কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তারপরে এই 12টা উপন্যাস আমাদের আলোচনা হয়ে যাওয়ার পরে এখান থেকে কি কি লং কোশ্চেন আসতে পারে উপন্যাসের জায়গা থেকে, প্রবন্ধের জায়গা থেকে, পরবর্তী ভিডিওগুলোতে বলছি, সেই প্রত্যেকটা লং কোশ্চেনের অ্যান্সারও কিন্তু তোমাদেরকে এই আমাদের ক্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই কিন্তু লিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো ভিডিওটা একটু বড় হতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ 12টা উপন্যাস আলোচনা করতে গেলে তো একটু সময় নিশ্চয়ই লাগবে। যাই হোক, শুরু করা যাক আলোচনা। দেখো, তোমরা উপরে এই স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। এখানে মোট 12টা উপন্যাসের কিন্তু ছবি দেওয়া আছে। এই উপন্যাসগুলো ক্রমানুসারে সাজানো রয়েছে পরপর। মনে করো প্রথমে বউ ঠাকুরনীর হাট, তারপর রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, এইভাবেই কিন্তু পরপরভাবে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা। এই ছবি দেখেও কিন্তু 12টা উপন্যাস মনে রাখা যায় ভিজুয়ালাইজ করে, ঠিক আছে? এরপরে একটা কথা বলি, এটা একটু মনে রাখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তার জীবন স্মৃতি নামক গ্রন্থে বলেছেন আমার মোট 12টা উপন্যাস আছে, ঠিক আছে? পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট উপন্যাসের সংখ্যা কত, তখন আমরা উত্তর কিন্তু লিখব 12টি। কিন্তু যদি আপাত দৃষ্টিতে দেখি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের সংখ্যা হচ্ছে 14টা, ঠিক আছে? 12টি ছাড়াও বাকি যে 2টি থাকছে সেটা হচ্ছে করুণা, আর একটা হচ্ছে প্রজাপতির নির্বন্ধ, ঠিক আছে? তো কেন এটাই 12টার স্থান পাইনি সেটা আলোচনা করা হবে পরে, একটু ওয়েট করে যাও। তো আমাদেরকে যদি পরীক্ষাতে প্রশ্ন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের মোট উপন্যাস কত, তখন কিন্তু আমরা 12টাই লিখবো, আমরা কিন্তু 14টা লিখবো না, ঠিক আছে? ক্লিয়ার এই জায়গাটা? তো এই যে 12টা উপন্যাস, এই 12টা উপন্যাসের আমরা একটু নামগুলো দেখে নেব প্রথমে, তারপরে একটু দেখে নেব যে কোন পত্রিকাতে এই উপন্যাসগুলো প্রকাশিত হচ্ছে, তারপরে আমরা একটু জেনে নেব যে গ্রন্থাগারে কত সালে প্রকাশিত হচ্ছে এই উপন্যাসগুলো, ঠিক আছে? তো যাই হোক, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এইরকমভাবে একটা ছক বানিয়ে খাতাতে লিখে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে আর কি। দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বউ ঠাকুরনীর হাট। ওকে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক উপন্যাস, যেটি গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল। তো এটি প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। গ্রন্থাগারে কবে প্রকাশিত হচ্ছে, এখানে যতগুলো আছে সেগুলো সব কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত। হ্যাঁ, গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে 1883 খ্রিস্টাব্দের 11 জানুয়ারিতে। কোনটা না, বউ ঠাকুরনীর হাট। দ্বিতীয় হচ্ছে রাজর্ষি, এটা বালক পত্রিকাতে প্রকাশিত হচ্ছে 1887 খ্রিস্টাব্দে। তারপরে আছে চোখের বালি, এটা বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশিত হচ্ছে 5 এপ্রিল 1903 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে নৌকাডুবি, এটাও বঙ্গদর্শনে প্রকাশিত হচ্ছে 2 সেপ্টেম্বর 1906 খ্রিস্টাব্দে। তারপর আসছে গোরা, এটা প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হচ্ছে, ঠিক আছে? গোরা 1910 খ্রিস্টাব্দে। ওকে, এরপর আসছে ঘরে বাহিরে, এটা সবুজপত্র পত্রিকাতে প্রকাশিত হচ্ছে 1916 খ্রিস্টাব্দে। তারপর আসছে চতুরঙ্গ, সবুজপত্র পত্রিকাতে প্রকাশিত হচ্ছে 1916 খ্রিস্টাব্দে এটাও। এরপরে যোগাযোগ, যোগাযোগ বিচিত্রা পত্রিকাতে প্রকাশিত হচ্ছে 1929 খ্রিস্টাব্দে। শেষের কবিতা, এটা একটা কাব্যিক উপন্যাস, এটা প্রকাশিত হচ্ছে প্রবাসী পত্রিকায় 1929 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এরপরে আসছে দুই বোন প্রকাশিত হচ্ছে বিচিত্রা পত্রিকাতে, এটা 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে, ঠিক আছে? তারপরেই প্রকাশিত হচ্ছে মালঞ্চ, এটাও বিচিত্রা পত্রিকাতে 1934 খ্রিস্টাব্দে। এবং শেষ যে উপন্যাসটা সেটা হচ্ছে 4 অধ্যায়, ঠিক আছে? এটা কিন্তু কোনো পত্রিকাতে প্রকাশিত হয়নি, এটা সরাসরি গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে 1934 খ্রিস্টাব্দে, ঠিক আছে?
বোঝা গেল পুরো জায়গাটা? এই হচ্ছে পুরো জায়গাটা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 12টা উপন্যাস। তবে এটা খুব ভাইটাল একটা জায়গা, এই 4 অধ্যায়ের জায়গাটা, কেননা এই 4 অধ্যায় কোনো রকমভাবে কিন্তু পত্রিকাতে প্রকাশিত হয়নি, এটি সরাসরি কিন্তু 1934 খ্রিস্টাব্দে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে। এটা একটু ভালো করে মনে রাখবে। এরপরে একটা কথা বলি, এই যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলো পাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মানেই হচ্ছে প্রেমে ভরপুর উপন্যাস। এমন কোনো জায়গা নেই যেখানে প্রেম নেই। কখনো মালির সাথে প্রেম, কখনো শালির সাথে প্রেম, কখনো পরকীয়া প্রেম, পরের স্ত্রীকে নিয়ে পালিয়ে সংসার করা। আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাব্যিক প্রেম, যেটা একদম শেষে, হ্যাঁ, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের যে উপলব্ধি সেটা ব্যক্ত হয়েছে সেখানে সেই উপন্যাসে। তো এমন কোনো প্রেম নেই যেটা আমরা পাই না। মালির প্রেম, শালীর প্রেম, পরকীয়া প্রেম, অবৈধ প্রেম, বৈধ প্রেম, সমস্ত কিছুই কিন্তু আমরা এই জায়গাটাতে পাই রবীন্দ্র উপন্যাসে। সে আমরা দেখবো একটু পরে যে কোন কোন জায়গাতে কোন উপন্যাসে মালির সাথে প্রেম হচ্ছে, কোন উপন্যাসে শালীর সাথে প্রেম হচ্ছে, কোথায় বিধবা বিবাহের যে জায়গাটা, হ্যাঁ, বা অর্থাৎ পরকীয়া প্রেম বা বিধবা প্রেম আমরা কোথায় দেখতে পাচ্ছি, আর কোন জায়গাতে কাব্যিক প্রেম আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জায়গায় আলোচনা করব। এখন বিষয়টা হচ্ছে আমরা একটা টেকনিক মনে রাখবো এই 12টা উপন্যাসকে মনে রাখার জন্য। যেমন কি কোনো বিষয় আছে, একটা গল্পের মতো করে যদি কোনো একটা বিষয় মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা 12টা উপন্যাস অনায়াসে কিন্তু মনে রাখতে পারবো। তো সেই গল্পটা কি বা টেকনিকটা কি সেটা একটু বলি। পড়ছি, শোনো, আশা করি বিষয়টা মনে রাখতে পারবে তোমরা। দেখো কি রয়েছে টেকনিক, দেখো 12টি উপন্যাস মনে রাখার কৌশলটা কি না, বউ ঠাকুরনী হাট যাবার পথে দেখল রাজর্ষির চোখে বালি পড়ায় সে সমুদ্র তীরের এত কাছে এসেও নৌকা ডুবি দেখতে পায়নি। এই ঘটনাটি শুনে গোরা চিন্তায় ঘরে বাহিরে করতে থাকে। এবার চতুরঙ্গ সেনার সাহায্য নিয়ে কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করা হয়। তারপর সমস্ত রকম বিপদ কেটে যাওয়ায় মনের আনন্দে বইমেলা থেকে শেষের কবিতা কিনে নিয়ে আসে দুই বোন। চিন্তায় মালঞ্চ আর 4 অধ্যায়ের যে অংশখানি পড়া বাকি ছিল সেটিও তারা, অর্থাৎ সেই দুই বোন, মনের আনন্দে পড়ে শেষ করলো। এটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। আসলে ব্যাপারটা কি হয়েছে একটু বলি। এই যে বউ ঠাকুরনী হাট যাচ্ছে, হাট যাওয়ার পথে সে দেখছে রাজর্ষি বলে একটা ছেলে, সে সমুদ্রের অনেক কাছে এসেছে, কিন্তু তার চোখে বালি পড়াই সে কোনো রকম ভাবে নৌকা ডুবি আর দেখতে পায়নি। এরপরে এই রাজর্ষির আত্মীয় হচ্ছে গোরা। যখন সেই খবরটা পায় গোরা, তখন গোরা চিন্তায় পড়ে যায়। চিন্তায় পড়ে সে ঘরে বাইরে করছে, ঘরের ভিতরে ঢুকছে আবার বেরোচ্ছে, যেমন প্রতিক্রিয়া করে চিন্তা হলে। এবার ঘরে এই যে গোরা বুঝতে পারছে না সে কি করবে। অনেক চিন্তা করার পরে সে ভাবলো যে চতুরঙ্গের সাহায্য নেওয়া যেতে পারে। তো গোরা তখন কি করলো না, চতুরঙ্গ সেনার সাহায্য নিয়ে ওই তাদের সাথে, অর্থাৎ রাজর্ষি এবং তার পাশে এই যে ঠাকুরনী যে আছে ওদের সাথে কিন্তু যোগাযোগ করলো। ঠিক আছে, যোগাযোগ একটা পেলাম, যোগাযোগ করলো। এবার দেখা গেল ঘটনাচক্রে যে কোনো রকম আর কোনো বিপদ নেই, বিপদটা কেটে গেছে। এবারে এই রাজর্ষির যে দুই বোন, ঠিক আছে, সেই দুই বোন ঘটনাটা শুনে তারা মনের মধ্যে একটা প্রাণ ফিরে পেল। তখন সেই আনন্দে তারা কি করলো, বইমেলা থেকে শেষের কবিতা কিনে নিয়ে আনলো। ঠিক আছে, এবং এই যে চিন্তায় যে ভাইয়ের কিছু হয়ে গেছে রাজর্ষির, সেই চিন্তায় তারা এই যে মালঞ্চ আর 4 অধ্যায় যেটা শুরু করেছিল পড়তে, সেই যে অংশখানি বাকি ছিল সেই অংশটাও কিন্তু তারা মনের আনন্দে শেষে কিন্তু পড়াটা শেষ করলো। তো দেখো এখানে বউ ঠাকুরনীর হাট আমরা পেয়ে যাচ্ছি। প্রথমে পাচ্ছি বউ ঠাকুরনীর হাট, তারপরে রাজর্ষি, তারপরে চোখের বালি, নৌকা ডুবি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ, হ্যাঁ, তারপরে শেষের কবিতা, দুই বোন, মালঞ্চ আর 4 অধ্যায়। এইভাবেও কিন্তু 12টা উপন্যাস মনে রাখা যায়। ঠিক আছে, অসম্ভব কিন্তু কিছুই না, সব কিছুই সম্ভব। বোঝা গেল? এইভাবেও আমরা বাকি যে নাটক, তারপরে গল্প, এগুলো সমস্ত কিছু এইভাবেই একটা গল্পের মতো করে মনে রাখার চেষ্টা করব বাকি জায়গাগুলো। ঠিক আছে, তো এই হলো 12টা উপন্যাস মনে রাখার কৌশল। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা। ঠিক আছে, হ্যাঁ, এবারে একটা স্ক্রিনশট এটা নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নিয়ে খাতাতে তোমরা সুন্দর করে ব্যাপারটা লিখে নেবে। ঠিক আছে, এরপর আমরা দেখব যে রবীন্দ্র উপন্যাসের মধ্যে কোথায় শালীর প্রেম আর কোথায় মালির প্রেম আর কোথায় পরকীয়া প্রেম বা কোথায় বিধবা প্রেম, এই জায়গাটা একটু ছকের মতো করে তোমরাও লিখে নেবে আর কি। এই ছকটা যেটা রয়েছে এই ছকের মতো করে তোমরাও ছকটা বানিয়ে নেবে। হ্যাঁ, দেখো প্রেমের উপন্যাস কোথায় কোথায় আমরা প্রেম পাচ্ছি।
মালঞ্চ, মালঞ্চ একটা উপন্যাস। মালঞ্চ মানে হচ্ছে বাগান, ঠিক আছে। তো বাগানে কে থাকে? বাগানে মালি থাকে, স্বাভাবিক। তো এই মালঞ্চ উপন্যাসে আমরা পাবো মালির সাথে প্রেম, ঠিক আছে। দুই বোন, শর্মিলা এবং উর্মিমালা, হ্যাঁ, এখানে দুই বোনের কথা আছে এই উপন্যাসে। তো এই উপন্যাসে আমরা দেখতে পাবো শালির সাথে প্রেম ঘটছে। তো কাহিনীগুলো আমরা আলোচনা করব একটু পরে বিস্তারিত যখন আলোচনা যাব। এবার হচ্ছে নৌকাডুবি। এটা তো খুব ইন্টারেস্টিং একটা কাহিনী, মজাদার কাহিনী আর কি। পর স্ত্রীর সাথে প্রেমও হয়ে গেল অন দ্য স্পট, ঠিক আছে, অন দ্য স্পট হয়ে গেল। মানে যেখানে একটা ঘটনাচক্রে দেখা গেল দু দল, কেউ কাউকে চেনে না, অথচ এই দল থেকে স্ত্রীটাকে নিয়ে, এই দলে যে স্বামীটা আছে এই স্বামীটা এই স্ত্রীটাকে নিয়ে পালিয়ে গেছে, তারপরে ওদের সংসারও হয়ে গেছে। তো নৌকাডুবিতে এটা আমরা দেখতে পাবো। তারপরে আসছে চোখের বালি। চোখের বালিতে আমরা লক্ষ্য করব বিধবার প্রেম। এই চোখের বালি উপন্যাসটাতে আমরা লক্ষ্য করব বিধবার সাথে প্রেম এবং শেষের কবিতা। এই শেষের কবিতা যেটা কাব্যিক উপন্যাস, এখানে আমরা পাবো বৈধ প্রেম বা কাব্যিক প্রেম। এই শেষের কবিতা উপন্যাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসাটাকে যে চোখে দেখেছেন সেটাই কিন্তু ব্যক্ত হয়েছে। সেটা আলোচনা করছি যখন শেষের কবিতা আসছি টপিক অনুযায়ী, ঠিক আছে। তো এই ছকটা একটু তোমরা খাতাতে লিখে নেবে, হ্যাঁ, ওকে। এরপর আমরা একটু দেখব যে পূর্বনাম। পূর্বনাম মানে কি? এই যে উপন্যাসের পূর্বনাম। এই যে আমরা যে 12টা উপন্যাস পেলাম, এই উপন্যাসগুলো গ্রন্থাগারে প্রকাশিত হওয়ার আগে কিন্তু কিছু না কিছু নাম ছিল। কিছু কিছু উপন্যাস আছে, যেমন 1, 2, 3, 4, এই 4টে উপন্যাসের গ্রন্থাগারে প্রকাশিত হয়ে নাম হচ্ছে তো চোখের বালি, চতুরঙ্গ, যোগাযোগা, শেষের কবিতা। কিন্তু এর আগেও কিন্তু এদের গ্রন্থাগারে প্রকাশিত হওয়ার আগে এদের আলাদা একটা নাম ছিল, আর গ্রন্থাগারে প্রকাশিত হয়ে এই নামগুলো হয়েছে। তাহলে সেইগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে যে গ্রন্থাগারে প্রকাশিত হওয়ার আগে কোন জায়গাগুলো, কোন উপন্যাসগুলো কী নাম ছিল। তো এটা একটু স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে, আমি এটা উঠিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও, সুবিধা হবে তোমাদের। দেখো, এই যে চোখের বালি যে উপন্যাসটা আমরা পাচ্ছি, এই উপন্যাসটার পূর্ব নাম ছিল বিনোদিনী, ক্লিয়ার। চতুরঙ্গ, যেটা 4টে অঙ্গ নিয়ে গঠিত উপন্যাসটা, সেটার পূর্ব নাম ছিল দামিনী। যোগাযোগ যে উপন্যাস, এটার নাম ছিল 3 পুরুষ, ঠিক আছে। অর্থাৎ এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 3টা পুরুষের কাহিনী অ্যাকচুয়ালি বিবরণ করতে চেয়েছিলেন, কিন্তু 2টো পুরুষের কাহিনী বিবরণ করতে পেরেছেন। তো যোগাযোগতে আগের নাম ছিল 3 পুরুষ। আর শেষের কবিতা, ঠিক আছে, যেটা কাব্যিক উপন্যাস, এইখানে এই শেষের কবিতার পূর্ব নাম ছিল মিতা, ঠিক আছে। তো এগুলো একটু মনে রাখবে, চোখের বালি বিনোদিনী, চতুরঙ্গ দামিনী, যোগাযোগ 3 পুরুষ এবং শেষের কবিতা মিতা। এগুলো হচ্ছে পূর্ব নাম এই উপন্যাসগুলোর। এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষাতে প্রশ্ন আসে। তো এই ছকটা একটু ভালো করে খাতাতে লিখে নেবে, ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে। এবার আমরা দেখব যে কিছু কিছু উপন্যাস আছে যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর কাউকে না কাউকে উৎসর্গ করেছেন, উৎসর্গ করে লিখেছেন। সেই উপন্যাসগুলো একটু দেখব এবং কাকে উৎসর্গ করেছেন সেটাও আমরা একটু দেখব, ঠিক আছে। তো দেখো, এই যে করুণা উপন্যাস, যেটা প্রথম লেখা উপন্যাস বাট প্রকাশিত হয়নি গ্রন্থাগারে, ঠিক আছে। করুণা উপন্যাস, এটা উৎসর্গ রবীন্দ্রনাথ ঠাকুর করছেন কাদম্বরী দেবীকে, ক্লিয়ার। এরপর আছে বউ ঠাকুরনির হাট, এটা উৎসর্গ করছেন সৌদামিনী দেবীকে। তো তোমরা একটু কমেন্ট করে জানাবে তো এই কাদম্বরী দেবী এবং সৌদামিনী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের কে হয়। যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে যে দেখেছো সেই আরামে উত্তর দিয়ে দিতে পারবে। তো যাই হোক, এবার হচ্ছে গোরা। গোরা উৎসর্গ করছে রথীন্দ্রনাথ ঠাকুরকে। ঘরে বাইরে উৎসর্গ করা হচ্ছে প্রমথ চৌধুরীকে। এবং 2 বোন উৎসর্গ করছে, 2 বোন যে উপন্যাসটা, এই উপন্যাসটা উৎসর্গ করছে রবীন্দ্রনাথ ঠাকুর রাজশেখর বসুকে। তাহলে আলটিমেটলি কি হলো? রবীন্দ্রনাথ ঠাকুর করুণা উপন্যাসটা উৎসর্গ করছেন কাদম্বরী দেবীকে, বউ ঠাকুরনী হাট উপন্যাসটা উৎসর্গ করছেন সৌদামিনী দেবীকে, গোরা উপন্যাসটা উৎসর্গ করছেন রথীন্দ্রনাথ ঠাকুরকে, ঘরে বাইরে উপন্যাসটা উৎসর্গ করছেন প্রমথ চৌধুরীকে, এবং 2 বোন উপন্যাসটা উৎসর্গ করছেন রাজশেখর বসুকে। মোটামুটি এই কিছু তথ্য এক নজরে আমরা মনে রাখার চেষ্টা করব। সেই জন্য এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, সেই জন্য একটা ছকের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করলাম, যাতে করে এটা স্ক্রিনশট নিয়ে তোমরা খাতাতে লিখে নেবে সুন্দর করে। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে, ঠিক আছে, ওকে। এরপরে আমরা উপন্যাসগুলোর ডিটেলস আলোচনাতে যাব। প্রথমেই আমরা পাবো করুণা উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা উপন্যাস হচ্ছে করুণা উপন্যাস। কিন্তু এই উপন্যাসটা
গ্রন্থাগারে প্রকাশিত হয়নি। তো দেখো যে তথ্যগুলো আমরা এখান থেকে মনে রাখতে পারি সেটা কি, প্রথমে না এটা পত্রিকায় কখন প্রকাশিত হয়, গ্রন্থাগারে নয় কিন্তু পত্রিকায়। 1877 থেকে 1878 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতী পত্রিকাতে 1 বছর ধরে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে এই করুণা উপন্যাসটা। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে এই করুণা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, তখন উত্তর হবে কি না ভারতী পত্রিকাতে প্রকাশিত হয়। কত সালে, তখন আমরা বলবো যে এটি 1 বছর ধরে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে 1877 থেকে 1878 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর বাংলায় যদি আমাদেরকে সাল জিজ্ঞাসা করে তাহলে আমরা লিখব 1248 বঙ্গাব্দ থেকে 1285 বঙ্গাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে এই করুণা উপন্যাসটা কিন্তু প্রকাশিত হচ্ছে পত্রিকাতে। পত্রিকাটার নাম হচ্ছে ভারতী পত্রিকা। বোঝা গেল? ওকে, তাহলে করুণা ভারতী পত্রিকাতে প্রকাশিত হচ্ছে। ওকে, দেখো এখানে লেখা আছে এটা গ্রন্থাগারে প্রকাশিত হয়নি। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে এটা কেমন ধরনের উপন্যাস বা কি জাতীয় উপন্যাস, তখন আমরা লিখব এটা হচ্ছে সামাজিক উপন্যাস। ঠিক আছে, উপন্যাসটি 27টি পরিচ্ছেদ পর্যন্ত লেখা হয়, মানে 27টি পরিচ্ছেদ পর্যন্ত পাওয়া যায় এই করুণা উপন্যাসের, তারপরে কিন্তু এর আর কোনো হদিস পাওয়া যায়নি। সুতরাং এই উপন্যাসটা হচ্ছে অসমাপ্ত উপন্যাস। তাহলে এখানে আমরা কিছুগুলো তথ্য পেলাম যেগুলো পরীক্ষার জন্য কাজে লাগে। সেটা কেমন, পরীক্ষাতে যদি প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা উপন্যাস কোনটি, সেটা কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত হওয়া যাবে না, তখন উত্তর লিখব করুণা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম অসমাপ্ত উপন্যাস কোনটি, তখন হবে করুণা। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সামাজিক উপন্যাস, তখন হবে করুণা। বোঝা গেল? ওকে, এবং এই করুণা উপন্যাসে কটা পরিচ্ছেদ পাওয়া যায় না 27টি পরিচ্ছেদ পাওয়া যায়, তারপরে কিন্তু আর কোনো রকম কোনো কিছু পাওয়া যায়নি। সুতরাং এই করুণা উপন্যাসটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অসমাপ্ত একটা উপন্যাস যেটা গ্রন্থাগারে প্রকাশিত হয়নি। ঠিক আছে, আর রবীন্দ্রনাথ ঠাকুর খুব অল্প বয়সেই এই করুণা উপন্যাস লিখেছিলেন বলেই উনার মনে হয়েছে যে এই উপন্যাসটা তার হাতে করি, তো সেই জন্য এই উপন্যাসটাকে সেই জায়গাতে ফেলা যাবে না, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেই জন্য স্থান পায়নি উপন্যাসের জগতে। ঠিক আছে, অর্থাৎ ওই 12টি যে উপন্যাস সেই দলে কিন্তু আসতে পারেনি, নাহলে তো 13টা হয়ে যেত। আর এই প্রজাপতির নির্বন্ধ যেটা বলছিলাম সেটাও কিন্তু এই ভারতী পত্রিকাতেই কিন্তু প্রকাশিত হয়েছে, এটা একটু লিখে রাখবে আর কি, ওটাও ভারতী পত্রিকাতে প্রকাশিত হয়েছে। আর ওই যে প্রজাপতির নির্বন্ধ সেটার নাট্য রূপ হচ্ছে নবকুমার সভা। ঠিক আছে, এই দুটো তথ্য মনে রাখবে একটু করুণা এবং প্রজাপতি সম্পর্কে। বোঝা গেল? এরপর আমরা চলে যাব 12টি উপন্যাসে। প্রথম উপন্যাস যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বউ ঠাকুরনির হাট। ঠিক আছে, পরীক্ষাতে যদি প্রশ্ন দেওয়া হয় যে বউ ঠাকুরনির হাট এটা ঐতিহাসিক উপন্যাস, যদি বলা হয় কি ধরনের উপন্যাস, তখন কিন্তু হবে ঐতিহাসিক উপন্যাস। আচ্ছা, একটা জায়গা ভুল বলে ফেললাম মনে হয়, সেটা হচ্ছে এই যে প্রজাপতির নির্বন্ধটা নবকুমার সভা নয়, ওটা হবে চিরকুমার সভা। ঠিক আছে, চিরকুমার সভা, দুঃখিত। প্রজাপতির নির্বন্ধ এর নাট্যরূপটা হচ্ছে চিরকুমার সভা, নট নবকুমার সভা। ঠিক আছে, ওকে। তো যাই হোক, চলো বউ ঠাকুরনির হাট যেটা প্রথম উপন্যাস সেটা সম্পর্কে আমরা একটু জানি, বা কি কি তথ্য আমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে, কোন কোন বিষয়গুলো পরীক্ষাতে আসতে পারে এই বউ ঠাকুরনি হাট উপন্যাস থেকে, সেটা আমরা একদম ডিটেলসে আলোচনা করি। দেখো, প্রথম কথা বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস জগতের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে এই বউ ঠাকুরনির হাট। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে এই বউ ঠাকুরনির হাট কি জাতীয় উপন্যাস, তখন এটা হবে ঐতিহাসিক উপন্যাস। তাহলে রবীন্দ্রনাথ, আমরা এইভাবেও প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো, তখন কি হবে না, তখন হবে বউ ঠাকুরনির হাট। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি কি তথ্য জানতে পারি সেটা একটু দেখে নাও, তারপর শেষে এটার কাহিনীটা বলছি। প্রথম যে তথ্যটা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ও সার্থক উপন্যাস হচ্ছে এই বউ ঠাকুরনির হাট। ঠিক আছে, মনে থাকবে। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ও সার্থক উপন্যাসের নাম কি, তখন হবে বউ ঠাকুরনির হাট। ওকে, এটি পত্রিকাতে কখন প্রকাশিত হচ্ছে এটা একটু লিখে নেবে খাতাতে, স্ক্রিনশট নিয়ে রাখবে, নাহলে খাতাতে লিখে নেবে। পত্রিকাতে প্রকাশিত হচ্ছে ভারতী পত্রিকায়, এই বউ ঠাকুরনির হাটটাও কিন্তু ভারতী পত্রিকাতে প্রকাশিত হচ্ছে।
1288 বঙ্গাব্দের কার্তিক থেকে 1289 এর পৌষ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল কিন্তু এই বউ ঠাকুরনী হাট উপন্যাসটি। ঠিক আছে, সময়টা একটু মনে রাখবে। গ্রন্থাগারে কবে প্রকাশিত হচ্ছে? গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে 1289 বঙ্গাব্দের পৌষ মাসে। ঠিক আছে, এখানে বাংলাটাতে দেওয়া আছে, এখানে দেখো ইংরেজি দেওয়া আছে। তাহলে যদি এই বউ ঠাকুরনীর হাট উপন্যাসটাকে যদি বলা হয় বাংলাতে কবে প্রকাশিত হচ্ছে গ্রন্থাগারে, তখন হবে 1289 বঙ্গাব্দের পৌষ মাসে। আর যদি বলা হয় ইংরেজিতে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে গ্রন্থাগারে এই উপন্যাসটা, তখন হবে 1883 খ্রিস্টাব্দের 11 জানুয়ারি। মনে থাকবে? ওকে। এরপর উৎসর্গ, আগেও জানলাম এখানে লেখা রয়েছে উৎসর্গ দিদি সৌদামিনী দেবীকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই বউ ঠাকুরনীর হাট উপন্যাসটা কিন্তু উৎসর্গ করেছিলেন। ঠিক আছে, এবার একটু প্রেক্ষাপটটা জেনে নেব। এই উপন্যাসটার প্রেক্ষাপটটা কি না, যশোরের রাজা প্রতাপাদিত্য, তার পিতামহ রায়গড়ের রাজা বসন্ত রায়, পুত্র উদয়াদিত্য ও ভগ্নিপতি চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্রের সমসাময়িক ঐতিহাসিক ঘটনাবলীকে কেন্দ্র করে কিন্তু এই উপন্যাসটা রচিত হয়েছে বা লেখা হয়েছে। ওকে, কাহিনীটা একটু পরে বলছি এটার। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি না, তিনি এই উপন্যাসকে কেন্দ্র করে রচনা করেন প্রায়শ্চিত্ত নাটকটি। ঠিক আছে, তাহলে মনে রাখবে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বউ ঠাকুরনী হাটকে কেন্দ্র করে কি নাটক রচনা করেছিলেন, তখন হবে প্রায়শ্চিত্ত। এই প্রায়শ্চিত্ত নাটকটি প্রকাশিত হয় 1909 সালে। বোঝা গেছে? এরপর আর একটা বিষয় মনে রাখবে যে পরবর্তী সময় দেখা যায় 1929 সালে এই নাটকটিকে ভেঙে, অর্থাৎ এই যে প্রায়শ্চিত্ত নাটকটা যেটা বউ ঠাকুরনী হাট উপন্যাসকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছেন, এই উপন্যাসটাকেই 1929 সালে ভেঙে পুনরায় সে পরিত্রাণ নাটক নামে কিন্তু আমাদের সামনে নিয়ে আসেন। তাহলে আলটিমেটলি আমরা এখানে তিনটে তথ্য পেলাম। একটা তথ্য হচ্ছে কি না, বউ ঠাকুরনীর হাট এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা এই উপন্যাসটাকে কেন্দ্র করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রায়শ্চিত্ত নাটকটি লিখেছেন। পরবর্তী সময়ে এই প্রায়শ্চিত্ত নাটকটিকে ভেঙে এর নামকরণ করা হয় পরিত্রাণ। ঠিক আছে, পুনরায় রচনা করা হয় পরিত্রাণ নাটক নামে। বোঝা গেল? ওকে, এই পরিত্রাণটা কিন্তু এই যে 1929 সালে এই প্রায়শ্চিত্ত নাটকটাকে ভেঙে কিন্তু পুনরায় পরিত্রাণ নাটক নামে কিন্তু আমাদের সামনে নিয়ে আসা হয়। বোঝা গেল? ওকে, এরপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে উপন্যাসটিতে প্রতাপচন্দ্র ঘোষ রচিত বঙ্গাধিপ পরাজয় গ্রন্থের প্রভাব লক্ষ্য করা যায়, কারণ এটা একটা ঐতিহাসিকমূলক উপন্যাস। এই উপন্যাসের মধ্যে যে ইতিহাসের ঘটনাটা আমরা লক্ষ্য করব, সেই ইতিহাসের ঘটনাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোথা থেকে নিয়েছেন না, এই যে প্রতাপচন্দ্র ঘোষ রচিত বঙ্গাধিপ পরাজয় এই গ্রন্থ থেকে কিন্তু নিয়েছেন। সুতরাং এই গ্রন্থের প্রভাবটা কিন্তু এই বউ ঠাকুরনী হাট উপন্যাসে আমরা লক্ষ্য করব। এই বঙ্গাধিপ পরাজয় যেটা প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে 1869 সালে। মনে থাকবে? ওকে, এরপরে এই যে উপন্যাস, এই উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে মোট 37টি এবং এই উপন্যাসের অন্যতম একটা চরিত্র সেটা হচ্ছে বিভা। সেই বিভার জীবনের যে ঘটনা সেটা হচ্ছে মোট 17টি পরিচ্ছেদ মিলে কিন্তু রচিত হয়েছে। অর্থাৎ এই যে মোট 37টি পরিচ্ছেদ আমরা লক্ষ্য করছি বউ ঠাকুরনী হাট উপন্যাসটাতে, এই 37টি পরিচ্ছেদের মধ্যে মোট 17টি পরিচ্ছেদে এই বিভা এর জীবন সংক্রান্ত ঘটনাবলীর বর্ণনা কিন্তু পাওয়া যায় বা আছে। আমরা এই উপন্যাসের চরিত্র কি কি পাই? এই উপন্যাসে আমরা চরিত্র পাচ্ছি প্রতাপাদিত্য, উদয়াদিত্য, সারদারঞ্জন পাল, বিভা, বসন্ত রায় আর রামচন্দ্র। এই গোটা কয়েক ইম্পর্টেন্ট চরিত্রের নামগুলো মনে রাখবে, কেননা পরীক্ষাতে প্রশ্ন দিতেই পারে যে বিভা কোন উপন্যাসের চরিত্র। ঠিক আছে, তখন আমাদেরকে লিখতে হবে বউ ঠাকুরনীর হাট। এরপরে আমরা বউ ঠাকুরনী হাটের একটু ছোট কাহিনীটা একটু জেনে নিই। সেটা কেমন দেখো, যে উপন্যাসটার যে কাহিনীটা হালকা করে একটু বলি। এই যে প্রতাপাদিত্য, ইনি ছিলেন রাজা। ঠিক আছে, প্রতাপাদিত্যের পুত্রের নাম হচ্ছে উদয়াদিত্য। এক সময় দেখা যায় যে এই প্রতাপাদিত্যের পুত্র উদয়াদিত্য এর সাথে বিবাহ ঠিক হয় সারদারঞ্জন পালের মেয়ের, বিবাহ হয়ে যায়। কিন্তু ঘটনাচক্রে অন্য একটা বিষয় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে এই প্রতাপাদিত্য ছিল
প্রভাবশালী রাজা, এবং এই সারদা রঞ্জন পাল ছিলেন উদার মানুষ। সুতরাং এই দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হওয়ায় দুজনের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়, একটা দূরত্ব সৃষ্টি হয়। এবং এই যে দূরত্ব, এই দূরত্বটা প্রভাব বিস্তার করছে কিন্তু এই বিভার উপর, ঠিক আছে? তো এই বিভা উপর যখন প্রভাব বিস্তার করছে, তখন এই বিভার জীবনে দুঃখ, যন্ত্রণা, কষ্ট যাবতীয় যা কিছু আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই 37টি পরিচ্ছেদের মধ্যে 17টি পরিচ্ছেদে কিন্তু এই বিভার জায়গাটা কিন্তু তুলে ধরেছেন, ঠিক আছে? তো এই হলো বউ ঠাকুরনীর হাট। আশা করি বউ ঠাকুরনী হাট উপন্যাস সম্পর্কে ক্লিয়ার। কারণ দেখো, আমাদেরকে উপন্যাসের গভীর বিশ্লেষণে যাওয়ার দরকার নেই, আমরা সাহিত্যের ইতিহাস পড়ছি, আমরা রবীন্দ্র সাহিত্য পড়েছি। তো সেই রবীন্দ্র সাহিত্য পড়তে গিয়ে এই 12টা উপন্যাসের যে বাইরের যে জায়গাটা, কোথায় প্রকাশিত হচ্ছে, কত সালে প্রকাশিত হচ্ছে, কাকে উৎসর্গ করা হচ্ছে, প্রেক্ষাপট হালকা একটু জেনে রাখতে হবে। এই উপন্যাসটাকে কেন্দ্র করে কি কোনো নাটক রচিত হচ্ছে, বা এই উপন্যাসে কি কোনো গল্পের প্রভাব আছে, কোনো প্রবন্ধের প্রভাব আছে, পরিচ্ছেদ কতগুলো অধ্যায় আছে, আর গোটা কয়েক চরিত্র, এবং কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে 12টা উপন্যাস থেকে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ঐতিহাসিক উপন্যাস হিসেবে আমরা প্রথমেই পেলাম বউ ঠাকুরনীর হাটকে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গ্রন্থাগারে প্রকাশিত এবং সার্থক উপন্যাস। ক্লিয়ার? আশা করি বউ ঠাকুরনীর হাট উপন্যাসটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে? এরপরে আসছে রাজর্ষি। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এখান থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে পরীক্ষাতে, ঠিক আছে? খুব ভালো প্রশ্ন আসে। তো যে জায়গাগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে, এটাও হচ্ছে কাল্পনিক ঐতিহাসিক উপন্যাস। যদি প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কাল্পনিক ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো, তখন উত্তর হবে রাজর্ষি। রাজর্ষি মানে কি? যার মধ্যে রাজার বৈশিষ্ট্যও থাকবে এবং ঋষির বৈশিষ্ট্যও থাকবে, তিনিই হলেন রাজর্ষি, ঠিক আছে? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটা ঐতিহাসিক উপন্যাস, বা এটা কাল্পনিক উপন্যাস, সেটা হচ্ছে রাজর্ষি। মনে থাকবে? ওকে। এরপরে দেখো একটা তথ্য, সেটা কি না, রাজর্ষি উপন্যাস রচনার পশ্চাতে একটি স্বপ্নলব্ধ কাহিনী আছে বলে লেখক জীবন স্মৃতিতে উল্লেখ করেছেন। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেই দিয়েছেন তার জীবন স্মৃতি নামক গ্রন্থে যে আমি যে রাজর্ষি উপন্যাসটা লিখেছি তার পশ্চাতে কিন্তু আমার একটা স্বপ্নের কাহিনী রয়েছে। সেই স্বপ্নের কাহিনীটার সাথে ত্রিপুরার ইতিহাসটাকে মিশিয়ে কিন্তু তিনি লিখেছেন রাজর্ষি। তাহলে সেই স্বপ্নলব্ধ কাহিনীটা কি, সেটাও তো আমাদেরকে একটু জানতে হবে, তো নাকি? স্বপ্নলব্ধ কাহিনীটা একটু বলি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি স্বপ্ন দেখেছেন? এই যে রাজর্ষি উপন্যাসের ব্যাকগ্রাউন্ডে যে একটা গল্প আছে বা একটা কাহিনী আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বপ্নের কাহিনী, তো সেটা কেমন একটু দেখো। সেটা হচ্ছে এইরকম যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাত্রিবেলাতে কলকাতা থেকে বাড়ি ফিরছেন বাসে করে, ঠিক আছে? তো বাসে অনেক ভিড় ছিল, সেজন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঘুম আসছিল না, এবং তিনি যেখানে বসেছিলেন তার মাথার উপরে একটা লাইট জ্বলছিল। তখন তিনি ভাবলেন যে ঘুম যখন আসছেই না, তখন তিনি বালক পত্রিকার জন্য আর কি লেখালেখি করতেন। বালক একটা পত্রিকা, সেই পত্রিকার জন্য লেখালেখি করতেন। তখন তিনি ভাবছেন যে যাই হোক, তাহলে বালক পত্রিকার জন্যই কিছু লেখা যাক, ঘুম তো আর আসছে না। কিন্তু অনেক ভাবাভাবি করার পরে রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় কোনো রকম কিন্তু গল্প আর আসছে না। এইরকম সময় দেখা গেল যে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুক্ষণ পরে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঘুম চলে আসে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর একটা স্বপ্ন দেখছে। সেই স্বপ্নটা কি না, একটা মেয়ে এবং তার বাবা, বাবা এবং মেয়ে দুজনে মিলে একটা মন্দিরে গেছে পুজো দিতে। সেই পুজোর, অর্থাৎ পাথরের একটা মন্দির, পাথরের মন্দির, হ্যাঁ। তো সেই মন্দিরে সাদা সাদা যে পাথরের সিঁড়িগুলো ছিল, সেই সিঁড়িগুলোতে বইয়ে নামছে রক্ত, লাল রক্ত। তো এই লাল রক্ত দেখে মেয়েটা প্রচুর ভয় পেয়ে যায়। তখন তার বাবাকে করুণ স্বরে জিজ্ঞেস করে, বাবা এত রক্ত কি এত রক্ত কি করে? মেয়ের সেই করুণ কথা শুনে, মেয়েকে যখন দেখতে পাচ্ছে বাবা যে প্রচুর ভয় পেয়ে গেছে, মেয়েটা ব্যথিত হয়েছে রক্তটা দেখে, মেয়েটার হৃদয়ে বেদনা এসেছে, তখন তার বাবাও কিন্তু ব্যথিত হয়।
কিন্তু মেয়েটা যখন প্রশ্ন করে বাবাকে যে বাবা এত রক্ত কেন, তখন বাবা কি করে মেয়েটার মুখটাই এরকম করে চাপা দেয়। তখন দেখা যায় মেয়েটা তার আঁচল দিয়ে সেই রক্তটা মুছছিল। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নটা যাচ্ছে ভেঙে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যাক একটা গল্প পাওয়া গেল। তখন সে কি করলো, তখন ত্রিপুরার যে ইতিহাস সেটাকে সংগ্রহ করলো। সেটা সংগ্রহ করে এই স্বপ্নের যে কাহিনীটা এবং ত্রিপুরার ইতিহাসকে সংমিশ্রণে যেটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে রাজর্ষি উপন্যাস। বোঝা গেল? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে রাজর্ষি উপন্যাসটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাল্পনিক ঐতিহাসিক উপন্যাস, যেখানে আমরা ত্রিপুরার ইতিহাস পাই। পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে যে কোন উপন্যাসে বা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে ত্রিপুরার ইতিহাস আমরা পেয়ে থাকি, তখন হবে রাজর্ষি। ক্লিয়ার? ওকে। আর একটা তথ্য এখানে আমরা একটু দেখে নেব, সেটা কি না, মহারাজা গোবিন্দ মাণিক্যের মধ্যে, এই মহারাজা গোবিন্দ মাণিক্য হচ্ছে রাজর্ষি উপন্যাসের অন্যতম কেন্দ্রীয় চরিত্র। তো এই মহারাজা গোবিন্দ মাণিক্যের মধ্যে প্রাচীন ভারতের ঋষি ও রাজার প্রকৃত সম্মানিত রূপ আমরা পাই, মানে সংমিশ্রণে এই গোবিন্দ মাণিক্য চরিত্র তৈরি হয়েছে। ইনার মধ্যে রাজারও বৈশিষ্ট্য আছে, সমন্বিত একটা রূপ আমরা পাচ্ছি এই রাজা গোবিন্দ মাণিক্যের মধ্যে। ওনার মধ্যে ঋষির বৈশিষ্ট্যও আছে এবং রাজার বৈশিষ্ট্যও কিন্তু রয়েছে। তাই তিনি এই উপন্যাসে কিন্তু রাজর্ষি। এই উপন্যাসে যাকে আমরা রাজর্ষি বলে পাই তিনি হচ্ছেন মহারাজা গোবিন্দ মাণিক্য। ঠিক আছে? তো এখানে একটু আমাদেরকে মনে রাখতে হবে, এখানে দেখো লেখা রয়েছে যে এই রাজর্ষিই হলো রবীন্দ্রনাথের রাজর্ষি উপন্যাসের নায়ক, অর্থাৎ রাজা গোবিন্দ মাণিক্য। কেন? কারণ তার মধ্যে রাজার বৈশিষ্ট্যও আমরা লক্ষ্য করি এবং ঋষির বৈশিষ্ট্যও কিন্তু আমরা লক্ষ্য করি। ক্লিয়ার? ওকে। আর একটা তথ্য আমরা জানবো এখান থেকে, সেটা হচ্ছে রাজর্ষির নাট্য রূপ, অর্থাৎ রাজর্ষিকে কেন্দ্র করে যে নাটকটি করা হয়েছিল সেটার নাম হচ্ছে বিসর্জন, যেটা 1297 বঙ্গাব্দে প্রকাশিত হয়। ঠিক আছে? তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন করা হয় যে রাজর্ষির নাট্যরূপ লেখো, তখন লিখবে বিসর্জন। বোঝা গেছে? রাজর্ষি রচনার 4 বছর পরে উপন্যাসটির প্রথম অংশের কাহিনী নিয়ে বিসর্জন নাটকটি রচনা করেছিলেন বা করা হয়। তাহলে যদি বলা হয় এই যে বিসর্জন নাটকটি এটা কিভাবে লেখা হয় বা রচনা করা হয়, তখন আমরা বলবো যে রাজর্ষি উপন্যাসের প্রথম অংশের কাহিনীটাকে কেন্দ্র করে এই বিসর্জন নাটকটি কিন্তু রচনা করা হয়। তাহলে রাজর্ষি উপন্যাসের নাট্যরূপ হচ্ছে বিসর্জন। ঠিক আছে? রাজর্ষি উপন্যাসের প্রথম কিছু অংশ নিয়েই কিন্তু এই বিসর্জন নাটকটি রচনা করা হয়। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো এই দিকের যে জায়গাগুলো কি রয়েছে না, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন এ আমার স্বপ্ন, মানে স্বপ্নলব্ধ উপন্যাস। স্বপ্নলব্ধ উপন্যাস, স্বপ্নের যে কাহিনীটা সেটাও তোমাদেরকে বললাম। এরপরে দেখো উপন্যাসের উৎস কি রয়েছে না, রবি ঠাকুরের স্বপ্ন ও ত্রিপুরার প্রাচীন ইতিহাস থেকে এই উপন্যাসটা শুরু বা লেখা হয়েছে, যেটা তোমাদেরকে বললাম। রাজর্ষি রচনার মাত্র 2 মাস আগে ত্রিপুরার ইতিহাস অবলম্বনে রবি ঠাকুর মুকুট নামক একটি গল্পও কিন্তু রচনা করেছেন। তাহলে রাজর্ষি উপন্যাসের আগে তিনি একটা গল্পও লিখেছেন যেটার নাম হচ্ছে মুকুট, এই ত্রিপুরার ইতিহাসকে কেন্দ্র করে। তাহলে এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন পেলাম যে এটা সেই ছোট গল্পতে কাজে লাগবে, যে যদি বলা হয় যে ত্রিপুরা ইতিহাসকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পের নাম লেখো, তখন সেটা হবে মুকুট। এরপর এই যে ত্রিপুরার যে ইতিহাসটা সেটা তিনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন দেখো, কৈলাসচন্দ্র সিংহের রাজমালা নামক গ্রন্থে ত্রিপুরার ইতিহাসই রবীন্দ্রনাথের ঐতিহাসিক তথ্যের মূল উৎস। এই যে তিনি যে স্বপ্নটা দেখছেন, সেই স্বপ্নের সাথে যে তিনি ত্রিপুরার ইতিহাসের সংমিশ্রণ ঘটিয়ে তৈরি করছেন রাজর্ষি, তো এই ত্রিপুরার ইতিহাসটা তিনি পেলেন কোথা থেকে? তখন উত্তর হবে না, কৈলাসচন্দ্র সিংহের রাজমালা নামক গ্রন্থে যে ত্রিপুরার ইতিহাসটা রয়েছে সেখান থেকেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐতিহাসিক তথ্য তার মূল উৎস। বোঝা গেল?
ওকে, তাহলে রাজর্ষি উপন্যাসে আমরা যে ঐতিহাসিক জায়গাটা পাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর সেই ঐতিহাসিক তথ্যগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলেন? না কৈলাসচন্দ্র সিংহের রাজমালা নামক গ্রন্থ থেকে। বোঝা গেল? ওকে, এরপর একটা বিষয় দেখো যে উপন্যাসের শেষ 2 প্যারাগ্রাফ শ্রীযুক্ত বাবু কৈলাসচন্দ্র সিংহ প্রণীত ত্রিপুরার ইতিহাস হইতে উদ্ধৃত। অর্থাৎ এই রাজর্ষি উপন্যাসের শেষ যে 2 প্যারাগ্রাফ রয়েছে সেটা সম্পূর্ণভাবে এই কৈলাসচন্দ্র সিংহের যে রাজমালা নামক যে গ্রন্থটা রয়েছে, যেখানে ত্রিপুরার ইতিহাসটা রয়েছে, সেখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে উদ্ধৃত হয়েছে বা নেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে আমরা বলবো যে উপন্যাসের শেষ 2 প্যারাগ্রাফ, এই রাজর্ষি উপন্যাসের শেষ 2 প্যারাগ্রাফ কোথা থেকে নেওয়া হয়েছে? না এই কৈলাসচন্দ্র বাবু বা কৈলাসচন্দ্র সিং প্রণীত ত্রিপুরার ইতিহাস হইতে। আর কৈলাসচন্দ্র বাবুর ত্রিপুরার ইতিহাসকে কেন্দ্র করে যে গ্রন্থটা হচ্ছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে রাজমালা। ক্লিয়ার? ওকে, এবারে দেখো পত্রিকায় প্রকাশ। এই যে রাজর্ষি উপন্যাসটা, এই রাজর্ষি উপন্যাসটা কোন পত্রিকায় এবং কখন প্রকাশিত হচ্ছে? দেখো 1292 সনের আষাঢ় মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত রাজর্ষির 26টি পরিচ্ছেদ বালক পত্রিকাতে প্রকাশিত হয়। বালক পত্রিকা কি? না সত্যেন্দ্রনাথের পত্নী জ্ঞানদানন্দিনী দেবী 1292 সনে বালক নামে একখানি পত্রিকা প্রকাশ করেন। অর্থাৎ এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে বালক পত্রিকাতে তিনি লেখালেখি করতেন, এই বালক পত্রিকাটা প্রকাশ করেন জ্ঞানদানন্দিনী দেবী। অর্থাৎ এই জ্ঞানদানন্দিনী ছিলেন সত্যেন্দ্রনাথের পত্নী। ঠিক আছে, এটা একটু এক্সট্রা তথ্য হিসেবে মনে রাখবে। বোঝা গেছে? তাহলে এই রাজর্ষি উপন্যাসটা কোথায় প্রকাশিত হচ্ছে? না রাজর্ষি উপন্যাসটা প্রকাশিত হচ্ছে কোন পত্রিকায়? অ্যাকচুয়ালি সেটা হবে কি না বালক পত্রিকাতে প্রকাশিত হচ্ছে। সালগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, অর্থাৎ 26টি পরিচ্ছেদ কিন্তু তার বালক পত্রিকাতে প্রকাশিত হয়েছে। বোঝা গেল? ওকে, তো গ্রন্থাগারে কখন প্রকাশিত হচ্ছে? গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে 1293 বঙ্গাব্দের মাঘ মাসে। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাতে। আর ইংরেজিতে দেখো এখানে হয়েছে 1887 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বোঝা গেল? এরপরে দেখো এইরকম ভাবেও পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি উপন্যাসের পূর্বের উপন্যাসটার নাম কি এবং রাজর্ষি উপন্যাসের পরের উপন্যাসটির নাম কি। এই রকম ভাবে কিন্তু একটু বিষয়গুলো মনে রাখতে হবে যে এই উপন্যাসটার আগে কি কোন উপন্যাসটা আছে, এই উপন্যাসটার পরে কোন উপন্যাসটা আছে। ঠিক আছে, এইরকম ভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে মনে থাকবে যে গ্রন্থাগারে প্রকাশ 1293 বঙ্গাব্দের মাঘ মাসে, আর ইংরেজিতে সেই সময়টা হচ্ছে 1887 খ্রিস্টাব্দ। ওকে, উপন্যাসের মুখ্য বিষয় কি? উপন্যাসের মুখ্য বিষয় হচ্ছে প্রেমের অহিংস পূজার সঙ্গে হিংস পূজার বিরোধ। ঠিক আছে, এরপরে পরিচ্ছেদ সংখ্যা দেখো কি রয়েছে। পরিচ্ছেদ সংখ্যা আছে সূচনা ও উপসংহার সহ মোট 44টি পরিচ্ছেদ কিন্তু এই রাজর্ষি উপন্যাসের। ঠিক আছে, আর প্রথম যে আমরা এই জায়গাটা দেখলাম, প্রথম যে গোটা পরিচ্ছেদ অর্থাৎ 26টা পরিচ্ছেদ কিন্তু সে বালক পত্রিকাতেই প্রকাশিত করেছে। ঠিক আছে, তাহলে মোট সূচনা ও উপসংহার সম মোট 44টি পরিচ্ছেদ কিন্তু রয়েছে কি না এই রাজর্ষি উপন্যাসে, যেটা কিন্তু বালক পত্রিকাতেই প্রকাশিত। ওকে, এরপরে দেখো চরিত্র আমরা এখানে কি কি পাচ্ছি। এখানে পাচ্ছি রাজা গোবিন্দমাণিক্য, এখানে পাচ্ছি রঘুপতি, এখানে পাচ্ছি জয়সিংহ, হ্যাঁ, তারপরে নক্ষত্রমাণিক্য, আর একটা হচ্ছে বিলম্বন। তো এই গোটাকতক চরিত্রের নামও কিন্তু তোমরা এখান থেকে মনে রাখবে। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাট্যরূপটা একটু মনে রাখবে। ওকে, তারপরে মনে রাখবে কোন পত্রিকাতে প্রকাশিত হচ্ছে, বালক পত্রিকাতে। মনে রাখবে কত সালে গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে, এটা মনে রাখবে। আর মনে রাখবে এটা তার একটা স্বপ্নলব্ধ ঐতিহাসিক উপন্যাস। এবং মনে রাখবে রাজর্ষি উপন্যাসের যে ইতিহাস, ত্রিপুরার ইতিহাস, সেটা তিনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন না সেটা তিনি কৈলাসচন্দ্র সিংহের রাজমালা নামক গ্রন্থ থেকে সংগ্রহ করেছিলেন। ঠিক আছে, বোঝা গেল? মোটামুটি এই গুটি কয়েক যদি জায়গা তোমরা মনে রাখতে পারো তাহলেই কিন্তু রাজর্ষি উপন্যাস থেকে আর কোনো রকম সমস্যা হবে না। চরিত্রের নামগুলো একটু মনে রাখবে। বোঝা গেল? আর একটা বিষয় যে এইভাবে দিতে পারে যে রাজর্ষি উপন্যাসে মানে কোন উপন্যাসে ত্রিপুরার সাহিত্য লক্ষ্য করা যায় বা ত্রিপুরার ইতিহাস লক্ষ্য করা যায়, সাহিত্য না, ভুল বললাম, ত্রিপুরার ইতিহাস, তখন হবে রাজর্ষি। ক্লিয়ার জায়গাটা? ওকে, এইভাবেই ধীরে সুস্থে আমরা এগোবো। ভিডিওটা বড় হতে পারে, হ্যাঁ, তার জন্য কিছু মনে করো না, সময় নিয়ে একটু দেখে নেবে। এরপর আসছে চোখের বালি।
ঠিক আছে, দেখো চোখের বালির জায়গাটা, এটা হচ্ছে কি না পারিবারিক ও মনস্তত্ত্বমূলক উপন্যাস। এখানেই আমরা বিধবার প্রেমটা কিন্তু পাবো এই চোখের বালি উপন্যাসে। তো এই চোখের বালি উপন্যাসে প্রাথমিক পর্যায়ে আমাদেরকে যে বিষয়গুলো খুব বেশি করে মনে রাখতে হবে, এই উপন্যাসটাতে কিন্তু আমরা একটা ত্রিকোণ প্রেম পাবো, হ্যাঁ, ত্রিভুজ প্রেম। তো একটু দেখা যাক কি রয়েছে না এই উপন্যাসের সাথে বঙ্কিমচন্দ্রের ২০ বৃক্ষের সাদৃশ্য বিদ্যমান। বঙ্কিমচন্দ্রের যে ২০ বৃক্ষের যে জায়গাটা আছে সেখানেও কিন্তু আমরা ত্রিকোণ প্রেম বা ত্রিভুজ প্রেমের একটা জায়গা পাই, ঠিক আছে। তো সেই জন্য এই ২০ বৃক্ষের সাথে এই চোখের বালি উপন্যাসের সাদৃশ্য কিন্তু লক্ষ্য করা যায়। এরপরে দেখো এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই মেনে নিয়েছেন যে তার এই উপন্যাসটা চোখের বালি এটা ২০ বৃক্ষের সাথে সাদৃশ্য আছে। আমরা নিজেরা কাহিনীগত দিক দিয়ে বলছি না, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে স্বীকার করেছেন। তিনি কি বলেছেন না ২০ বৃক্ষ উপন্যাসের কথা রবীন্দ্রনাথ সূচনাতেই নয় বরং কাহিনীর মধ্যেও দু একবার উল্লেখ করেছেন। অর্থাৎ এই চোখের বালি কাহিনীর মধ্যে তিনি এই ২০ বৃক্ষের যে জায়গা সেটা কিন্তু এক দুবার উল্লেখ করেছেন। সুতরাং এই চোখের বালি উপন্যাসের সাথে বঙ্কিমচন্দ্রের ২০ বৃক্ষের কিন্তু সাদৃশ্য রয়েছে। ক্লিয়ার? ওকে, আর একটা জায়গার সাথে সাদৃশ্য আছে, সেটা কি? সেটা হচ্ছে না আবার কৃষ্ণকান্তের উইল এর রোহিণী ও গোবিন্দলালের প্রেম কাহিনী ও বিবাহিত পুরুষের অন্য নারীর প্রতি আসক্ত এবং সে নারীও বিধবা, এই দিক দিয়ে চোখের বালির সঙ্গে কৃষ্ণকান্তের উইল উপন্যাসেরও সাদৃশ্য লক্ষণীয়। ঠিক আছে, এই দুটো জায়গা একটু মনে রাখবে যে এই চোখের বালি উপন্যাসটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই মেনে নিয়েছিলেন যে তার এই উপন্যাসটার সাথে ২০ বৃক্ষের সাদৃশ্য আছে। আর অন্য দিক দিয়ে যদি আমরা একটু গভীর বিশ্লেষণে যাই তাহলে দেখব যে কৃষ্ণকান্তের উইলের সাথেও কিন্তু কাহিনীগত মিল রয়েছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে কি হলো না এটা পারিবারিক ও মনস্তত্ত্বমূলক উপন্যাস। কি জাতীয় যদি আসে তাহলে হবে পারিবারিক ও মনস্তত্ত্বমূলক উপন্যাস হচ্ছে চোখের বালি। কাহিনীটা শেষে বলছি, যেমনটা করে আগের দুটোতে বললাম। দেখো আমাদেরকে প্রথমে কি বলি, এখানে দেখো লেখা রয়েছে যে চোখের বালি রবীন্দ্র উপন্যাস ধারার প্রথম পারিবারিক ও মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস বা বিষয়মূলক উপন্যাস, মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ধারার প্রথম পারিবারিক ও মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাসটির নাম লেখো, তখন হবে চোখের বালি। ক্লিয়ার? ওকে, আর একটা মনে রাখবো কি না আগেই বলেছি যে এই উপন্যাসটার পূর্ব নাম ছিল বিনোদিনী। ঠিক আছে, তো দেখো ১৯০৭ সাল নাগাদ বিনোদিনী নামে একটি লেখা তার খাতার মধ্যে খসড়া আকারে সমাপ্ত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা লেখা ১৯০৭ সালে, লেখাটার নাম হচ্ছে বিনোদিনী। বিনোদিনী নামে তার খাতার মধ্যে একটা খসড়া আকারে সেটা কিন্তু সমাপ্ত হয়। হ্যাঁ, আর এই বিনোদিনী ওই পরবর্তী হয়ে চোখের বালি উপন্যাসে পরিণত হয়েছে। তাহলে এই চোখের বালি উপন্যাসের পূর্ব নাম ছিল বিনোদিনী। ক্লিয়ার? ওকে, এরপরে কি রয়েছে না চোখের বালি থেকেই রবীন্দ্রনাথ উপন্যাস ধারার নতুন পর্বের সূত্রপাত। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন উপন্যাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন পর্বের সূত্রপাত উপন্যাস ধারার ক্ষেত্রে, তখন সেটা হবে চোখের বালি। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো কোন পত্রিকাতে প্রকাশিত হচ্ছে এবং কোন সময়টাতে, অর্থাৎ পত্রিকার সময়টাতে ১৩০৮ বঙ্গাব্দের বৈশাখ মাস থেকে ১৩০৯ বঙ্গাব্দের কার্তিক মাস পর্যন্ত মোট ১৯ মাস ধরে বঙ্গদর্শন পত্রিকাতেই চোখের বালি উপন্যাসটা প্রকাশিত হচ্ছে। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন করা হয় চোখের বালি উপন্যাসটা কত মাস ধরে কোন পত্রিকায় প্রকাশিত হয়, তখন আমরা কি লিখব? তখন আমরা লিখব যে এটা ১৯ মাস ধরে বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশিত হয়েছে চোখের বালি উপন্যাসটা। ক্লিয়ার? ওকে, সালটা একটু মনে রাখবে। গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে ১৩০৯ বঙ্গাব্দে প্রকাশিত হচ্ছে গ্রন্থাগারে। ইংরেজি সালটা হচ্ছে ১৯০৩ এর ৫ই এপ্রিল। ১৯০৩ এর ৫ই এপ্রিল ইংরেজি সালটা যখন গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে চোখের বালি, আর বাংলাটা হচ্ছে ১৩০৯ বঙ্গাব্দে। ঠিক আছে, যদি তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন দেওয়া হয় যে চোখের বালি উপন্যাসটা বাংলায় কত সালে প্রকাশিত হচ্ছে, সময়টা বাংলাতে, তখন হবে ১৩০৯ খ্রিস্টাব্দে, ১৩০৯ বঙ্গাব্দে। আর যদি বলা হয় মানে ইংরেজিতে গ্রন্থাগারে কখন প্রকাশিত হচ্ছে, তখন হবে ১৯০৩ খ্রিস্টাব্দের ৫ই এপ্রিল। ক্লিয়ার? ওকে,
এবারে উপন্যাসের মুখ্য বিষয় কি রয়েছে না, উপন্যাসের মুখ্য বিষয় রয়েছে না, উপন্যাসের মূল কাহিনী এক কথায় বিনোদিনীর প্রেম। এই বিনোদিনী হলেন বিধবা, ঠিক আছে, বিনোদিনীর প্রেম। প্রেম বঞ্চিত নারীর হৃদয়ে স্বাভাবিকভাবেই প্রেমাকাঙ্ক্ষা বিদ্যমান। এই প্রেমাকাঙ্ক্ষার সঙ্গে ব্যর্থতার বেদনা মিশিয়ে লেখক উপন্যাসটিকে তির্যক গতি দান করেছেন, ঠিক আছে। অন্যভাবে বলা যায় যে বিধবা নারীর প্রেম সমস্যাই কাহিনীর মুখ্য বিষয়। বিধবা নারীর যে প্রেমের জায়গাটা সেটাই আমাদের এই চোখের বালি উপন্যাসের মূল উপজীব্য বিষয়, ঠিক আছে। তো দেখো এই উপন্যাসের যে কাহিনীটা রয়েছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ত্রিভুজ প্রেম যাকে বলা হয়। দেখো উপন্যাসের জটিলতা সৃষ্টি কি হয়েছে না, উপন্যাসের জটিলতা সৃষ্টি হয়েছে ত্রিভুজ প্রেমকে কেন্দ্র করে। ত্রিভুজ প্রেমকে কেন্দ্র করে কেমন, উপন্যাসের কাহিনীটা ছোট্ট করে বলছি, তারপরে ত্রিভুজ প্রেমের জায়গাতে আসছি। এই যে মহেন্দ্র যে রয়েছে, এবারটা হচ্ছে মহেন্দ্রর স্ত্রী হচ্ছে আশালতা, ঠিক আছে। এই আশালতা মনে প্রাণে কিন্তু মহেন্দ্রকে ভালোবাসে, কিন্তু এই মহেন্দ্রর একটা সময় আশালতাকে আর ভালো লাগছে না। তখন এই মহেন্দ্র কি করেছে, একজন বিধবা নারীর প্রতি সে প্রেমে পড়ে গেছে, যিনি হচ্ছেন এই বিনোদিনী। সেই জন্য বিধবার প্রেম, পরকীয়া প্রেম হচ্ছে চোখের বালি উপন্যাস। এখানে আমরা বিধবার প্রেম লক্ষ্য করি। এখানে একটা পরকীয়া মানে সে এর স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও ওই বেটা অন্য কাউকে গিয়ে ভালোবাসছে, যে বিধবা হয়ে গেছে। তো এইটাই হচ্ছে চোখের বালির মূল কাহিনী। তো ত্রিভুজ আকারের যে জায়গাটা আমরা লক্ষ্য করো, মজার বিষয়, বর্তমান সমাজে বেশ ভালো চলে এটা। দেখো এই ত্রিকোণ প্রেমটা কেমন, সার্কেলের মতো করে এ বি কে ভালোবাসছে, বি আবার এ কে ভালোবাসছে, এ বি কে ভালোবাসছে, বি সি কে ভালোবাসছে, সি আবার ডি কে ভালোবাসছে, আর ডি আবার এ কে ভালোবাসছে। এই রকম একটা প্রেম আমরা এই জায়গাতে লক্ষ্য করবো। দেখো সেটা কেমন, বলছে মহেন্দ্র মোহিত হয়েছে বিনোদিনীর প্রতি, আর বিনোদিনীর সবটুকু প্রেম বিহারীর প্রতি। কিন্তু বিহারীর মনে গোপন দুর্বলতা সৃষ্টি করে রেখেছে আশালতা। এরপরে অন্যদিকে আশালতার প্রেম মহেন্দ্র এর প্রতি। তাহলে হলোটা কি, মহেন্দ্র এর চোখ যাচ্ছে বিনোদিনীর প্রতি, বিনোদিনী আকৃষ্ট হচ্ছে বিহারীর প্রতি, বিহারীর মনে মানে বিহারী আকৃষ্ট হচ্ছে আশালতার প্রতি, অর্থাৎ বিহারীর হৃদয়ের মধ্যে আশালতা বাস করছে। আর এইদিকে আশালতা আবার মহেন্দ্রকে ভালোবাসে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো তো, অ্যাকচুয়ালি কেউ কারো নয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি কেউ কারো নয়, সবাই এর একজন আরেকজনের পেছনে দৌড়াচ্ছে, কিন্তু যে ভালোবাসছে তাকে ভালোবাসছে না, ওর ভালোবাসাটা না নিয়ে সে অন্য কারো ভালোবাসা চাইছে। জটিলতাটা এখানেই সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো এই হলো চোখের বালি উপন্যাস, যেখানে আমরা বিধবার প্রেম পাই। তো এই উপন্যাসের জায়গাতে আমার হাসি লাগছে এই কারণে, কারণ এই সার্কেলটা দেখে আর কি, ঠিক আছে। তো যাই হোক, দেখো পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে মোট 55টি। হ্যাঁ, এই চোখের বালি উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে মোট 55টি, এটা একটু মনে রাখবে। চরিত্র আমরা প্রথমেই তো দেখলাম, মহেন্দ্র পাচ্ছি, বিনোদিনী পাচ্ছি, বিহারী পাচ্ছি, আশালতা পাচ্ছি, রাজলক্ষ্মী পাচ্ছি, আর অন্নপূর্ণা পাচ্ছি। তো এই হলো পুরো চোখের বালি উপন্যাস। আশা করি পুরো জায়গাটা ক্লিয়ার হয়েছে। তো আগেরগুলো যেমনভাবে বললাম মনে রাখতে, এখানেও মনে রাখবে, পরিচ্ছেদ জায়গাটা মনে রাখবে, চরিত্রের জায়গাটা মনে রাখবে, ঠিক আছে। আর মনে রাখবে কবে গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে, পত্রিকায় কবে প্রকাশিত হচ্ছে, এর একটা পূর্ব নাম পাচ্ছি বিনোদিনী, এটা মনে রাখবে। আর মনে রাখবে ইম্পর্টেন্ট যেটা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কিন্তু এইটাই উপন্যাস যেটা পারিবারিক ও মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস হচ্ছে প্রথম রবীন্দ্রনাথ উপন্যাস ধারায়, ঠিক আছে। এই জায়গাগুলো একটু মনে রাখবে। আর এখানে ইংলিশটা আর এখানে বাংলা সালটা, ঠিক আছে। ইংলিশটা হচ্ছে গ্রন্থাগারে প্রকাশিত 1903 5ই এপ্রিল, আর বাংলাতে হচ্ছে 1309 বঙ্গাব্দে। ক্লিয়ার? আর এখানে মনে রাখবে এই যে 20 বৃক্ষের সাথে সাদৃশ্য আছে, ব্যাস এই জায়গাটা একটু মনে রাখবে। আর চরিত্রগুলো তো অবশ্যই মনে রাখবে, পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দেয় কখনো কখনো যে বিহারী চরিত্রটা কোন উপন্যাসে লক্ষ্য করা যায়, এরকম ভাবে প্রশ্ন আসে আর কি। সেই জন্য এটা আমাদেরকে একটু মনে রাখবে। আশা করি চোখের বালি কমপ্লিট, বোঝা গেছে। লিখে নেবে খাতাতে। হ্যাঁ, হচ্ছে নৌকা ডুবি। এটা মজাদার কাহিনী। এই নৌকা ডুবি তো আবার মজাদার কাহিনী। এই নৌকা ডুবির মধ্যেই দেখা যাচ্ছে মানে এক স্বামী লোকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছে এবং তারা দুজন আবার বেশ আনন্দে সংসার করছে। তো দেখো প্রাথমিক যে তথ্যগুলো আমরা এখান থেকে
ইয়ে করবো। দেখো তোমরা একটু আমাকে জানাবে যে অসুবিধা হয়নি তো এইভাবে আলোচনা করলে। আলোচনা করতে গেলে তো একটু মানে সময় তো লাগবে, কারণ 12টা উপন্যাস, আর পুরো জায়গাটা ডিটেলসভাবে আলোচনা করছি, এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না পরীক্ষাতে। ঠিক আছে, দেখো নৌকাডুবিতে আমরা যেগুলো মনে রাখবো সেটা হচ্ছে, প্রথমেই মনে রাখবো এটা হচ্ছে একটা সামাজিকমূলক উপন্যাস, সামাজিক উপন্যাস। ঠিক আছে, তো এখন ঘটনাটা হয়েছে এটা যে এখানে মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ নিজে নৌকাডুবিকে উচ্চাঙ্গের শিল্প সৃষ্টি বলে দাবি করেননি। সূত্রপাতে তিনি স্বীকার করেছেন প্রকাশের তাগিদে নিতান্তই প্রেরণাহীন ফারমেয়াসী রচনাই উপন্যাস। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দুর্বলতম একটা রচনা হচ্ছে এই নৌকাডুবি। ঠিক আছে, মনে থাকবে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দুর্বলতম একটা উপন্যাস হলো আমাদের এই নৌকাডুবি, মনে থাকবে। উপন্যাসটিতে কবির ভগ্নতরী কবিতা অবলম্বনে রচনা, অর্থাৎ উপন্যাসটি কবি ভগ্নতরী কবিতা অবলম্বনে রচনা করেন। ভগ্নতরী একটা কবিতা আছে, ভগ্ন মানে ভেঙে যাওয়া, তরী মানে নৌকা, অর্থাৎ নৌকা ডুবে যাচ্ছে, ভগ্নতরী। তো এই কবিতাটাকে অবলম্বন করেই তিনি কিন্তু এই নৌকাডুবি উপন্যাসটা রচনা করেছেন। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে যে এই নৌকাডুবি উপন্যাসটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতা অবলম্বনে রচনা করেছেন, তখন হবে ভগ্নতরী। ক্লিয়ার? ওকে, এরপর আমাদের যেটা মনে রাখছি আমরা, সেটা হচ্ছে পত্রিকায় প্রকাশ কখন হচ্ছে না, 1310 বঙ্গাব্দের বৈশাখ মাস থেকে 1312 বঙ্গাব্দের আষাঢ় মাস পর্যন্ত মাসে মাসে বঙ্গদর্শন পত্রিকাতে এই নৌকাডুবি প্রকাশিত হচ্ছে। তাহলে নৌকাডুবি কোন পত্রিকাতে প্রকাশিত হচ্ছে? বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশিত হচ্ছে, সালটা মনে রাখবে। ঠিক আছে, গ্রন্থাগারে প্রকাশ হচ্ছে 1906 সালের 2রা সেপ্টেম্বর, এখানে লেখা আছে 1906 সালের 2রা সেপ্টেম্বর কিন্তু এটা গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে। উপন্যাসের মুখ্য বিষয় হচ্ছে নৌকাডুবির বাংলাগুলো বেশি মনে না রাখলেও ইংরেজি যে জায়গাটা আছে না এই ইয়েটার গ্রন্থাগারে প্রকাশ, সেটা ভালো করে মনে রাখবে। বাংলা বেশি মানে জিজ্ঞেস করে না আর কি, পরীক্ষাতে জিজ্ঞেস করবে কবে গ্রন্থাগারে প্রকাশিত হয়, তুমি বাংলাও লিখতে পারো, তুমি ইংলিশও লিখতে পারো, যে তথ্যটা তুমি জানবে সেটাই। ইংরেজিটা মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, তো যাই হোক, উপন্যাসের মুখ্য বিষয় কি রয়েছে না, নৌকাডুবির ঘটনা। উপন্যাসের মুখ্য বিষয় হচ্ছে নৌকাডুবির ঘটনা, কিন্তু নৌকাডুবি উপন্যাসে লেখকের বা উপন্যাসিকের মূল বক্তব্য ছিল নারীর সতীত্বের সংস্কার। ঠিক আছে, উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রমেশ, মনে রাখবে এটা, উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রমেশ। এই উপন্যাসের অন্যতম এক চরিত্র হচ্ছে হেমনলিনী, খুব ইম্পর্টেন্ট একটা নাম হেমনলিনী, এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, প্রথম কথা মনে রাখবে যে হেমনলিনী নৌকাডুবির একটা চরিত্র, পরীক্ষাতে দিতেই পারে যে হেমনলিনী তোমরা কোন উপন্যাসে দেখেছো, এই চরিত্রটা কোন উপন্যাসে পাওয়া, তখন হবে নৌকাডুবি। কেন ইম্পর্টেন্ট সেটা বলছি। দেখো, রবীন্দ্র উপন্যাস সাহিত্যে কবির মানস কন্যা হচ্ছে এই হেমনলিনী। ঠিক আছে, হেমনলিনী হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানস কন্যা। কেন? কেননা এই হেমনলিনী হলো রবীন্দ্র উপন্যাস ধারার প্রথম কুমারী নায়িকা। মানে দেখো, প্রথম কথা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানস কন্যা হলো এই হেমনলিনী। রবীন্দ্র উপন্যাস ধারার কুমারী নায়িকা যদি তোমাদের বলা হয় যে রবীন্দ্র উপন্যাস ধারার প্রথম কুমারী নায়িকাকে, তখন হবে এই হেমনলিনী। ঠিক আছে, আবার এই হেমনলিনী হলো রবীন্দ্র উপন্যাস ধারার মধ্যে রাবীন্দ্রিক বৈশিষ্ট্যমণ্ডিত প্রথম নায়িকা। তাহলে পরীক্ষাতে যদি দিয়ে দেয় এরকম ভাবেও যে রবীন্দ্র বৈশিষ্ট্য রয়েছে বা রাবীন্দ্রিক বৈশিষ্ট্যমণ্ডিত প্রথম নায়িকা কে রবীন্দ্র উপন্যাস ধারায়, তখন হবে হেমনলিনী। কেন? কারণ এই নারী চরিত্রে প্রথম দেখা যায় নবশিক্ষিতা, মার্জিত, সৌজন্য সংহত ব্যক্তিময়ী নারী। মানে এই নারীর মধ্যেই ছিল প্রথম শিক্ষা, এই নারীটা ছিল মার্জিত, ঠিক আছে, সৌজন্য, সংযত, বলিষ্ঠ, হ্যাঁ, এবং ব্যক্তিত্বময়ী নারী ছিল। এর মধ্যে আলাদাই একটা পার্সোনালিটি ছিল এই হেমনলিনীর মধ্যে। আর এই হয়তো এত পার্সোনালিটি দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই হেমনলিনীকে তৈরি করেছেন এ কারণেই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রেমিকার নাম হচ্ছে নলিনী। এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে, প্রথম প্রেমিকা, তিনি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন। ঠিক আছে, এই নলিনী তাকে বলেছিল যে দাড়িগুলো কেটে দেবে। ঠিক আছে, এর আগের ক্লাসে
আলোচনা করেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০ বছর বয়স তখন, যখন সে বলছে আমি যে দাড়িগুলো মানে কেটে ফেলেছি সেটা দেখবে কে, যার দেখার সে তো আর এখন বেঁচে নেই, সে তো আর নেই। যাই হোক, আগের ক্লাসটা করবে তাহলে নলিনী সম্পর্কে সেখানে পুনরায় মানে বিস্তারিত আলোচনা করা রয়েছে। তো হয়তো এই কারণেই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের এত প্রাণের একটা মানুষ নলিনী, প্রথম প্রেমিকা, হয়তো সেই জন্যই এখানে আমরা হেমনলিনীর মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করি। আর এই নলিনীর কাছেই তো প্রথম ইংরেজি শিক্ষা লাভ করেছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, সেই জন্য শিক্ষিত। সেই জন্যই হয়তো হেমনলিনীর সাথে ওর প্রেমিকার কোনো কানেকশন থাকতে পারে এই চরিত্রটা সৃষ্টির পেছনে। তো যাই হোক, আমরা মোটামুটি যে জায়গাগুলো জানি সেই জায়গাগুলো থেকে আর কি বলছি। হ্যাঁ, বাস্তবে সেটা কিনা জানি না। এবার পরিচ্ছেদ সংখ্যা একটু আমরা লক্ষ্য করব। পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে মোট ৬২টা। এই নৌকাডুবি উপন্যাসে মোট ৬২টা পরিচ্ছেদ আছে। চরিত্র আমরা কি কি পাচ্ছি না, রমেশ পাচ্ছি, হেমনলিনী পাচ্ছি, কমলা পাচ্ছি, অন্নদাবাবু পাচ্ছি, চক্রবর্তী খুড়ো পাচ্ছি, উমেশ পাচ্ছি, অক্ষয়কে পাচ্ছি। এইগুলো একটু মনে রাখবে। তো এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রমেশ এবং হেমনলিনী, এই দুটো ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এরপরে দেখো কি কি রয়েছে না, নৌকাডুবি প্রকাশিত হবার ৫ বছর এর মধ্যে কবিরঞ্জন হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় নৌকাডুবির পরে এই নাম দিয়ে গ্রন্থখানির একটি উপসংহার রচনা করেন। তাহলে এখান থেকে যদি প্রশ্ন করা হয় নৌকাডুবির উপসংহার কে রচনা করেন, তখন কে লিখব না, কবিরঞ্জন হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সেই উপসংহারটার নাম কি ছিল না, নৌকাডুবির পরে। এই নাম দিয়ে গ্রন্থখানির একটি উপসংহার করেন। তাহলে নৌকাডুবি প্রকাশের ৫ বছরের মধ্যে কবিরঞ্জন হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই নৌকাডুবির একটা উপসংহার তৈরি করেন গ্রন্থখানির। সেই উপসংহারটার নাম ছিল নৌকাডুবির পরে, মনে থাকবে। আর কি আছে না, যে গ্রন্থখানির প্রথম সংশোধনে রবীন্দ্রনাথ ঠাকুর সাবিত্রী, বেহুলা ইত্যাদি সতীদের নাম উল্লেখ করে লিখেছিলেন যে সতীর তপস্যা ভগ্ন হইবার নহে। তাহলে এই উপন্যাসে কিন্তু আমরা সাবিত্রী, বেহুলা এদের কিন্তু পরিচয় আমরা একটু পেয়ে থাকি। ঠিক আছে, তো এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, তবে মনে রাখবে এই নৌকাডুবির উপসংহার লিখেছিলেন নৌকাডুবির পরে নামে, সেটা কবিরঞ্জন হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এটা একটু মনে রাখবে। আর চরিত্রগুলো একটু মনে রাখবে। এরপর নৌকাডুবির কাহিনীটা বলি, বেশ মজাদার কাহিনী। নৌকাডুবির কাহিনীটা হচ্ছে এরকম যে এটা একটা সমুদ্র, ধরো এই সমুদ্রে নৌকা পারাপার হচ্ছে দুটো বরযাত্রী। হ্যাঁ, কেমন না, এখানে একটা বরযাত্রী আছে, এখানে একটা বরযাত্রী আছে। হয়তো ঘটনাচক্রে দেখা যায় কোনো রকম ভাবে প্রবল হয়তো বৃষ্টি টিষ্টি আসার কারণে, ঝড়ো হাওয়া ওঠার কারণে এই বেটা দুটো নৌকোই গেছে ডুবে। এখানেও আছে স্বামী স্ত্রী, এখানেও আছে স্বামী স্ত্রী, বরযাত্রী তো। তাই এই নৌকা যখন ডুবে গেছে তখন এইখানের বেঁচেছে স্বামী আর এইখানের বেঁচেছে স্ত্রী। ঠিক আছে, মানে এই নৌকার বেঁচেছে স্বামী আর এই নৌকার বেঁচেছে স্ত্রী। এই স্বামী কি করেছে, এই স্ত্রীটাকে নিয়ে পালিয়ে গেছে। আর তারপরে তারা দুজন কিন্তু সুখে সংসারে সংসার করছে। ঠিক আছে, সুখে সংসার করছে, মানে প্রেম পরকীয়া হলেও মানে পর স্ত্রীকে নিয়ে পালিয়ে প্রেম করছে। ঠিক আছে, তো ঘটনাচক্রটা একটু মজাদার, যে দুটো বরযাত্রী আছে, নৌকা ডুবে যাচ্ছে, এক বরযাত্রীতে স্ত্রী বেঁচে থাকছে, আরেক বরযাত্রীতে স্বামী বেঁচে থাকছে। ঠিক আছে, তারপরে এই বরযাত্রীর যে স্বামী আছে সে অন্য বরযাত্রীর স্ত্রীকে নিয়ে পালিয়ে তারা দুজন আবার সংসার করছে। ঠিক আছে, তো এই হলো উপন্যাসটার কাহিনী। তো এখানেও এরকম মনে রাখবে গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে, এটা কত পরিচ্ছেদ, ঠিক আছে, কেন্দ্রীয় চরিত্র কে, এই হেমমালিনীটা বিশেষ করে করবে, এবং সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা কোন কবিতা অবলম্বনে লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা হবে নৌকাডুবি, ভগ্নতরী কবিতা অবলম্বনে তিনি এই নৌকাডুবি উপন্যাসটা লিখেছেন। ব্যাস, আর এটা অন্যতম একটা দুর্বলতম রচনা। যদি পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দিই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দুর্বলতম উপন্যাসের নাম লেখো, তখন হবে নৌকাডুবি। ক্লিয়ার? আর এইটা মনে রাখবে উপসংহারের জায়গাটাতে, যে এই যে আমাদের কবিরঞ্জন হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই গ্রন্থেরই একটা শেষে মানে শেষ জায়গাটার একটা উপসংহার লিখেছিল, সেই উপসংহারটার নাম দিয়েছিল নৌকাডুবির পরে। এই নামে এই গ্রন্থেরই একটা উপসংহার কবিরঞ্জন হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই নৌকাডুবি উপন্যাসের 5 বছরের মধ্যে সেটা কিন্তু বানিয়েছিলেন। ক্লিয়ার? চোখের ডুবি তাহলে হলো, আশা করি হয়ে গেছে, চোখের ডুবি বোঝা গেছে। এরপরে পাচ্ছি গোরা। গোরা উপন্যাসটা ভয়ঙ্কর, মর্মান্তিক, বেদনাদায়ক, মানে
রবীন্দ্রনাথ ঠাকুর এই গোরার চরিত্রের মধ্যে এমন টান করিয়েছেন একটা সময় যে তোমরা ভাবলেই তোমাদের গায়ের মধ্যে হয়তো কাটা দিয়ে উঠতে পারে। তো দেখা যাক প্রথমে যে জায়গাগুলো আমরা একটু দেখব। প্রথমে দেখব যে এটা হচ্ছে তত্ত্বধর্মী উপন্যাস কিংবা দেশাত্মবোধক উপন্যাস। দেশাত্মবোধক উপন্যাস, ঠিক আছে, দেশাত্মবোধক উপন্যাস হচ্ছে এটা আমাদের গোরা। ঠিক আছে, প্রথমে আমরা এটা জানলাম। যদি পরীক্ষাতে প্রশ্ন আছে গোরা কি জাতীয় উপন্যাস, তখন আমরা লিখব দেশাত্মবোধক উপন্যাস বা তত্ত্বধর্মী উপন্যাস হচ্ছে আমাদের এই গোরা উপন্যাসটা। আর কি কি প্রথমে জানতে হবে না, গোরা উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথ মুখ্যত সমাজ, ধর্ম ইত্যাদি সংক্রান্ত একটা সিদ্ধান্তকে উপস্থিত করতে চেয়েছেন। এটা এখান থেকে প্রশ্ন হয়েছে না, এটা একটা নর্মাল একটা বিষয় যে সমাজ ধর্ম সংক্রান্তই কোনো একটা বিষয় আছে এই উপন্যাসটার মধ্যে, সেটা আমরা আলোচনা যখন করব একটু পরে তখন বুঝতে পারব। এরপরে দেখো কি রয়েছে, আর একটা বিষয় একটু জেনে রাখবে যে এই উপন্যাসের সমাজ পটভূমিকা বলতে, মানে এই উপন্যাসের যে পটভূমিকা সেটা কি না, এই উপন্যাসের সমাজ পটভূমিকা বলতে সাধারণত ঊনবিংশ শতাব্দীর শেষ দিকের হিন্দু ব্রহ্ম দ্বন্দ্ব। অ্যাকচুয়ালি উপন্যাসটাই তো দুই বন্ধু, এক বন্ধু কাট্টার হিন্দু আর এক বন্ধু ব্রহ্ম সমাজের সাথে মেলাসেনা করতে বলে যে কাট্টার হিন্দু সে ওর বন্ধুটাকে ছেড়ে দিয়েছে। তো যাই হোক একটু পরে বলছি। তো ব্যাপারটা কি হয়েছে না, হিন্দু ব্রহ্ম দ্বন্দ্ব, নবজাগ্রত জাতীয়তাবোধ ইত্যাদিকে বিশেষ করেও বোঝালেও রবীন্দ্রনাথ উপন্যাসের কাহিনীর মধ্যে বাঙালি সমাজের দুঃখ, দরিদ্র, অশিক্ষিত, কুসংস্কার ইত্যাদি চরিত্রের চিত্রও কিন্তু অঙ্কন রয়েছে। তাহলে আলটিমেটলি কি হলো না, এই উপন্যাসের সমাজ পটভূমিকা বলতে সাধারণ ঊনবিংশ শতাব্দীর শেষ দিকের হিন্দু ব্রহ্ম দ্বন্দ্ব, নবজাগ্রত জাতীয়তাবোধ ইত্যাদিকে বিশেষ করে বোঝালেও রবীন্দ্রনাথ উপন্যাসের কাহিনীর মধ্যে বাঙালি সমাজের দুঃখ, দরিদ্র, অশিক্ষা, কুসংস্কার ইত্যাদি চরিত্রকেও কিন্তু এই করা উপন্যাসের মধ্যে কিন্তু তিনি অঙ্কিত করেছেন। বোঝা গেল? আর একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে উপন্যাসটি রবি ঠাকুরের দীর্ঘতম উপন্যাস। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি দীর্ঘতম উপন্যাসের নাম করো, তখন সেটা হবে গোরা। তাই এই উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাসও বলা হয়। তাহলে যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মহাকাব্যিক উপন্যাসের নাম লেখো, তখন হবে গোরা। ইউরোপে উপন্যাসটিকে এপিক নোবেলের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এটাও মনে রাখবে যে গোরা উপন্যাসটিকে ইউরোপে কিসের সাথে তুলনা করা হয়েছে, তখন হবে এপিক নোবেল। কিংবা যদি বলা হয় গোরা উপন্যাসটাকে এপিক নোবেল হিসেবে তুলনা করেছেন কোন দেশ, তখন হবে ইউরোপ। ক্লিয়ার? এই জায়গাগুলো আমাদেরকে একটু প্রথমে মনে রাখতে হবে। ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা? ওকে। এরপর আমরা একটু দেখব পত্রিকায় প্রকাশ গোরা উপন্যাস। 1314 বঙ্গাব্দের ভাদ্র মাস থেকে শুরু করে 1316 বঙ্গাব্দের ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিকভাবে 31 মাস ধরে প্রবাসী পত্রিকায় প্রকাশিত। তাহলে গোরা উপন্যাসটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে 31 মাস ধরে। ঠিক আছে, গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে 1910 খ্রিস্টাব্দে। মনে রাখবে, গ্রন্থাগারে প্রকাশিত 1910। উপন্যাসের মুখ্য বিষয়টা কি না, কাহিনীর দিক দিয়ে বিচার করতে গেলে ললিতা বিনয় সুচরিতা গোরার প্রেম ও মিলনই উপন্যাসটার মূল উপজীব্য বিষয়। কিন্তু গোরা উপন্যাসে 1882 থেকে 1883 সালের কালপর্বের কাহিনী বিবৃত করা হয়েছে। অর্থাৎ ব্রিটিশ রাজত্বকালের সময়কার কলকাতার পটভূমিতে কিন্তু গোরা উপন্যাসটা লিখিত। পরীক্ষাতে যদি প্রশ্ন হয় যে কলকাতার বা ব্রিটিশ রাজত্বকালের সময় বা ব্রিটিশ রাজত্বকালের সময়কার কলকাতার পটভূমিতে লেখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এমন একটা উপন্যাসের নাম লেখো, তখন হবে সেই উপন্যাসটার নাম হচ্ছে গোরা। বুঝা গেল? ওকে। গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাকালের মধ্যযুগের ফসল। মানে রবীন্দ্রনাথ উপন্যাস ধারার, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে উপন্যাস রচনা করছেন তার রচনাকালের মধ্যযুগের ফসল হচ্ছে এই গোরা। ঠিক আছে, মধ্যযুগের ফসল। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাকালের দিক দিয়ে তার মধ্যযুগের ফসল কোনটা, তখন হবে গোরা। ক্লিয়ার? ওকে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে গোরা। একে বলা হতো গৌরচন্দ্র, কারণ এই প্রচন্ড উজ্জ্বল বর্ণের ছিল। ঠিক আছে, সেই জন্য অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে গৌরচন্দ্র। আর প্রচুর উজ্জ্বল বর্ণ ছিল বলে তাকে গোরা বলে ডাকা হতো আর কি। গোরাকে লেখক প্রথম দিকে ঊনবিংশ শতাব্দীর শিক্ষিত হিন্দুর প্রতীক হিসেবে অঙ্কিত করেছেন। ইনি ছিলেন কাট্টার হিন্দু।
ইনি চাইছিলেন সমগ্র ভারতবর্ষটাকে হিন্দুত্বে পরিণত করতে। আলোচনা করছি একটু পরে বিষয়বস্তুটা। তার সমস্ত ক্রিয়াকর্ম ও যুক্তিতর্কের সারমর্ম হচ্ছে স্বাদেশিকতা, স্বদেশের জিনিস, স্বাদেশিকতা, ঠিক আছে। সেই জন্য আমরা, এটা হচ্ছে দেশাত্মবোধক, দেশকে প্রেম করেছে এই মানুষটা। পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে মোট ৭৬টি পরিচ্ছেদ রয়েছে এই গোরা উপন্যাসে। এর প্রথম খণ্ড ৪৪টি পরিচ্ছেদ নিয়ে প্রকাশিত, ঠিক আছে, মনে রাখ। প্রথম খণ্ডটা মোট ৪৪টি পরিচ্ছেদ নিয়ে প্রকাশিত। হ্যাঁ, পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে গোরা উপন্যাসের প্রথম খণ্ডটা কতগুলো পরিচ্ছেদ নিয়ে প্রকাশিত হয়েছে, তখন হবে ৪৪টি পরিচ্ছেদ। মোট যদি বলা হয় পরিচ্ছেদ কটা, তখন হবে ৭৬টা। চরিত্র কি কি পাচ্ছি? গোরা পাচ্ছি, বিনয় পাচ্ছি, সুচরিতা পাচ্ছি, ললিতা পাচ্ছি, পরেশবাবু পাচ্ছি, আনন্দময়ী পাচ্ছি, আর একটা পাচ্ছি মহিম, আর একটা কৃষ্ণদয়াল। এই গোটা মোটামুটি চরিত্রের নাম কিন্তু একটু তোমাদেরকে মনে রাখতে হবে এখানে, ঠিক আছে। এরপরে দেখো কাহিনীটা, এই উপন্যাসের যে কাহিনীটা আমরা পাই, এই যে গোরা অর্থাৎ গৌরচন্দ্র, ঠিক আছে, ইনি ছিলেন ভয়ঙ্করভাবে হিন্দু। ইনি সমগ্র ভারতবর্ষকে গোরা কি করতে চাইছিল? এই গোরা চাইছিল সমগ্র ভারতবর্ষের মানুষকে হিন্দুত্বে পরিণত করতে। এবার গোরার বন্ধু হচ্ছে বিনয়, খুব ভালো বন্ধু এরা, গোরা এবং বিনয়। এই বিনয় কি করত? এই বিনয়, এইখানে দেখো ব্রহ্ম লেখা আছে না, ব্রহ্ম সমাজের সাথে মেলামেশা করত, ব্রহ্ম সমাজের ছেলে মেয়েদের সাথে, ব্রহ্ম সমাজের মানুষজনের সাথে মেলাশোনা করত। তো এই যে তার বন্ধু বিনয় ব্রহ্ম সমাজের মানুষের সাথে মেলামেশা করছে, আলাদা ধর্মের মানুষের সাথে মেলামেশা করছে, এটার জন্যই সে তার বন্ধু বিনয়কে ছেড়ে দিয়েছিল। তার সাথে সম্পর্ক ক্লোজ, শেষ পুরোটাই। অর্থাৎ গোরা এতটাই কাট্টার হিন্দু ছিল যে শুধুমাত্র তার বন্ধু বিনয় ব্রহ্ম সমাজের মানুষের সাথে মেলামেশা করত বলেই তাকে ছেড়ে দিয়েছে। তো এই ঘটনাটা যখন বাড়াবাড়ি হয়ে যায় যে গোরা মানে এরকম করছে যে তার বন্ধু সম্পর্ক শেষ করে দিচ্ছে, সে আলাদা ধর্মের সাথে কথা বলছে বলে, একটা সময় দেখা যায় ঘটনাচক্রে যে গোরার বাবা অসুস্থ হয়ে যায়। পুরোটা তো আলোচনা করা যায়, যতটা সংক্ষেপে বলা যেতে পারে। গোরার বাবা অসুস্থ হয়, তখন গোরা ওর বাবাকে দেখতে আসে, কিন্তু ওর মা ওকে দেখতে দেয়নি তার বাবার সাথে। তখন কারণ জিজ্ঞেস করে যে কেন আমি আমার বাবাকে দেখবো না কেন, বাবা আমার অসুস্থ। তখন তার মা বলে, বাবা তুমি তো আমাদের সন্তান না। গোরা মাথায় তখন আকাশ ভেঙে পড়ে, আকাশ থেকে যেন সে পড়ে, সে কি বলবো কি না হয়ে গেছে। মানেটা কি? আমি আপনাদের মানে আমি তোমাদের ছেলে নয় কেন? তাহলে আমার মা বাবা কে? ওর মা বলছে তুমি তো দেখো, তোমার বাবা যদি মরেও যায় তাহলে তুমি তো তোমার বাবার মুখে তো আর আগুন দিতে পারবে না, কারণ তুমি তো আলাদা ধর্মের। গোরা ছিল খ্রিস্ট ধর্মের। গোরা তখন জিজ্ঞেস করছে যে আমি এত বড় কাট্টার হিন্দু, আমি পুরো সমগ্র ভারতবর্ষকে হিন্দুত্বে পরিণত করতে চেয়েছিলাম, তাহলে আমার যা স্বপ্ন, আমার যাবতীয় যা আকাঙ্ক্ষা, আমার দেশের প্রতি যে প্রেম, আমার দেশের প্রতি যে দেশাত্মবোধ, এগুলো কি সমস্ত কিছুই বৃথা? গোরা তখন কি বলবো কি না, তার হৃদয়ের মধ্যে যেন কেউ পাথর দিয়ে আঘাত করছে। তবুও তার মাকে জিজ্ঞেস করছে তাহলে আমার মা বাবাকে? তখন গোরাকে জানানো হয় যে পলাশী যুদ্ধের সময় তোমার বাবা মারা যায়। পলাশী যুদ্ধের সময় গোরা তোমার বাবা মারা যায়, আর সেই সময়টাতেই তুমি তোমার মায়ের গর্ভে ছিলে। তো কোনো রকম ভাবে তোমার মা এই পলাশী যুদ্ধের সময় যখন চারিদিকে রক্তাক্ত বিদ্বেষ হাহাকার ছড়িয়ে পড়েছে, সেই সময়টাতে তোমার মা আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। তারপর তোমার মা তোমাকে প্রসব করে তুমি এই পৃথিবীতে এলে। যখন এসেছ তারপরে মানে তোমাকে জন্ম দেওয়ার পরে তোমার মাও কিন্তু এই পৃথিবী থেকে চলে যায়। তুমি ছিলে খ্রিস্ট ধর্মের মানুষ। গোরা তখন কিছু খুঁজে পায় না, সে কি বলবে কি না। কিন্তু গোরার ওখানে উপলব্ধিটাই চেঞ্জ হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর ওইখানে এমন একটা টার্নিং পয়েন্ট দিয়েছে ওর জীবনে।
যে মানুষটা হিন্দু ধর্মের জন্য এই পৃথিবীর যত যা কিছু ত্যাগ কাকে বলে হিন্দু ধর্মের জন্য সেটা প্রথম দিকে গোরার কাছ থেকে শেখা যায়। সে হিন্দু তো তার বন্ধু ব্রহ্ম সমাজের সাথে মেলামেশা করতে ছিল বলে তার বন্ধুকে পুরোভাবে ত্যাগ করে দিয়েছে। যে মানুষটা হিন্দু ধর্মের জন্য সব কিছু বলিদান দিয়ে দিয়েছে নিজের প্রতি, সেই মানুষটাই একটা সময় এসে উপলব্ধি করছে যে না, ধর্ম দিয়ে কিছু হয় না, যদি কিছু হয় তাহলে ভালোবাসা দিয়ে হয়, হৃদয় দিয়ে হয়। সে উপলব্ধি করছে যে আমি খ্রিস্ট ধর্ম হওয়া সত্ত্বেও আমার মা আমাকে লালন পালন করে বড় করেছে, ভালোবাসা দিয়ে বড় করেছে, মমত্ববোধ দিয়ে বড় করেছে। তখন গোরা বলছে যে মা, তুমি আমার ভারতবর্ষ, তুমি আমার দেশ, তুমি আমার সব কিছু, তুমি আমার প্রাণ, তুমি আমার সব কিছু। এই যে একটা টার্নিং পয়েন্ট, যে মানুষটা মানে হিন্দু ধর্মের জন্য তার নিজের জীবনকে বিসর্জন দিতে রাজি, সেই মানুষটার জীবনের টার্নিং পয়েন্টটা রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় এনে দাঁড় করিয়েছেন, বুঝতে পেরেছ? তো এই হলো উপন্যাস হচ্ছে গোরা। ঠিক আছে, তো এইটাই হলো গোরা উপন্যাসের মূল বিষয়, গোরার টার্নিং পয়েন্ট। ঠিক আছে, খুব জনপ্রিয় একটা উপন্যাস হচ্ছে গোরা। ঠিক আছে, তাহলে এই হলো গোরা। তো আগে যেমন বললাম যে যে জায়গাগুলো মনে রাখবে, দেখলে এবারে বুঝতে পারবে, আর বলার দরকার নেই। ওকে, চলো এরপরে নেক্সট কি রয়েছে। নেক্সট আছে চতুরঙ্গ। চতুরঙ্গ জায়গাটা, চতুরঙ্গ মানে হচ্ছে 4টে অঙ্গকে কেন্দ্র করে এই উপন্যাসটা গঠিত হয়েছে। প্রথম কথা কি রয়েছে না, এইটা সামাজিক মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস। চতুরঙ্গটা কি কি মনে রাখতে হবে, যে এই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের সব থেকে বিতর্কিত উপন্যাস, মানে বিতর্কিতমূলক একটা উপন্যাস। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিতর্কিতমূলক উপন্যাসের নাম লেখো, তখন হবে চতুরঙ্গ। ক্লিয়ার? এবারে দেখো কি রয়েছে না, গ্রন্থারম্ভের পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর গ্রন্থখানির নামকরণ প্রসঙ্গে 2টি বাক্য লিপিবদ্ধ করেছেন। 2টি বাক্য কি বলেছেন না, এই গ্রন্থখানির নাম চতুরঙ্গ, অর্থাৎ জ্যাঠামশাই শচীশ দামিনী শ্রীবিলাস ইহার 4খানি অংশ। তাহলে কি না, এই চতুরঙ্গ উপন্যাসের 4টে অংশ, একটা হচ্ছে জ্যাঠামশাই, শচীশ, দামিনী এবং শ্রীবিলাস। এটা মনে রাখবে, 4টে অংশ বা 4টে অঙ্গ নিয়ে এই চতুরঙ্গ গঠিত। ঠিক আছে, জ্যাঠামশাই, শচীশ, দামিনী ও শ্রীবিলাস, 4টে মনে রাখো ভালো করে। রবীন্দ্রনাথ মানে এই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের সাধু ভাষায় লেখা শেষ উপন্যাস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সাধু ভাষায় লেখা শেষ উপন্যাসটার নাম হচ্ছে চতুরঙ্গ। আর চলিত ভাষা লেখায় প্রথম উপন্যাস, সেটা একটু পরে আমরা পাবো। এই দুটো জায়গা খুব ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষাতে 99% আসার চান্স আছে। যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধু ভাষায় লেখা শেষ উপন্যাসটির নাম কি, তখন সেটা হবে চতুরঙ্গ। ক্লিয়ার? ওকে, এরপরে পত্রিকায় প্রকাশ। এই উপন্যাসটা কিসে পত্রিকায়, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? উপন্যাসটি অগ্রহায়ণ থেকে ফাল্গুন এই 4 মাস ধরে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। ঠিক আছে, গ্রন্থাগারে প্রকাশ 1323 বঙ্গাব্দের ভাদ্র মাসে, ইংলিশটা হচ্ছে 1916 সাল। বোঝা গেল? উপন্যাসটির পূর্ব নাম হচ্ছে দামিনী। এই জায়গাটা একটু মনে রাখবে যে এই উপন্যাসটার পূর্ব নাম কি না দামিনী। এর আগেও প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে উপন্যাসটার পূর্ব নাম হচ্ছে দামিনী। ওকে, গ্রন্থাগারে প্রকাশটা ভালো করে মনে রাখবে, 1323 বঙ্গাব্দের ভাদ্র মাসে, সেটা হচ্ছে 1916 সালে। ঠিক আছে, আর এই চতুরঙ্গ উপন্যাসটা সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। ঠিক আছে, সবুজপত্র পত্রিকায় কিন্তু এই উপন্যাসটা প্রকাশিত হচ্ছে। কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে এটা খুব ভালো করে মনে রাখবে, এবং গ্রন্থাগারে কখন প্রকাশিত হচ্ছে কোন সময়টাতে সেটা ভালো করে মনে রাখবে। এই দুটো জিনিস কিন্তু ভালো করে মনে রাখতে হবে। উপন্যাসটার পূর্ব নাম বললাম দামিনী। উপন্যাসটার উপজীব্য বিষয় যেটা রয়েছে না, মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিকের মধ্যে প্রেমেই উপজীব্য হিসাবে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। চতুরঙ্গের আধ্যাত্মিক সাধনার তত্ত্বরূপটিও প্রেম চিত্রের মাধ্যমেই উপন্যাসখানির মধ্যে স্থান লাভ করেছে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, এরপরে কি রয়েছে মানে প্রেমের জায়গাটাই প্রাধান্য পাইছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, আপাত দৃষ্টিতে উপন্যাসটির মুখ্য চরিত্র হচ্ছে শচীশ। সাধনার পথে বিভিন্ন স্তরে বিন্যস্ত আত্মোপলব্ধির আকুতি ওই সতীশ চরিত্রের মর্মবাণী। ক্লিয়ার?
এবার এখানে চরিত্র মনে রাখবে শচীশ, দামিনী, শ্রীনিবাস আর জগমোহন। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটার 4টে অংশ, জ্যাঠামশাই, শচীশ, দামিনী ও মানে শ্রীবিলাস। এরপর আর দুটো জায়গা একটু মনে রাখতে হবে। চতুরঙ্গ উপন্যাসটির সাথে চণ্ডালিকা নাটকের কাহিনীর সাদৃশ্য পাওয়া যায়। তাহলে চতুরঙ্গ উপন্যাসের সাথে কোন নাটকের কাহিনীর মিল পাওয়া যায়, সেটা হচ্ছে চণ্ডালিকা। আর একটা মনে রাখবে 2008 সালে সুমন বন্দ্যোপাধ্যায় এই উপন্যাস অবলম্বনে চতুরঙ্গ চলচ্চিত্র নির্মাণ করেন। তাহলে এই চতুরঙ্গ নাম দিয়েই একটা চতুরঙ্গ চলচ্চিত্র নির্মাণ করেছিল কে না, সুমন বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসকে অবলম্বন করে। অর্থাৎ এই চতুরঙ্গ উপন্যাসকে অবলম্বন করে চতুরঙ্গই মানে যে চলচ্চিত্র নির্মাণ করছে, চতুরঙ্গ চলচ্চিত্র নির্মাণ করছে 2008 সালে কে না, সুমন বন্দ্যোপাধ্যায়। বোঝা গেল? তো এইখানে সেরকম কিছু নাই এই উপন্যাসটাতে। তো এই জায়গাটা একটু মনে রাখবে, এই 4টা অঙ্গ, জ্যাঠামশাই, শচীশ, দামিনী। সবুজপত্র পত্রিকাতে প্রকাশিত হচ্ছে, গ্রন্থাগারে সেটা প্রকাশিত হচ্ছে 1323 বঙ্গাব্দ ভাদ্র মাসে, আর এটা 1916 ইংরেজিতে। হ্যাঁ, কেন্দ্রীয় চরিত্র শচীশ, আর চরিত্রগুলো 1-2টার পূর্ব নাম হচ্ছে দামিনী। চরিত্র এখানে মনে রাখবে শচীশ, দামিনী, শ্রীনিবাস আর জগমোহন। উপন্যাসটা একটা নাটকের সাথে সাদৃশ্য আছে, সেটা হচ্ছে চণ্ডালিকা। আর এটা চলচ্চিত্র নির্মাণ করছেন সুমন বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, 2008 সালে। ব্যাস এইটুকু মনে রাখবে। আর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এটা হচ্ছে সাধু ভাষায় লেখা শেষ উপন্যাস, আর এটা একটা বিতর্কিতমূলক উপন্যাস আর সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। ঠিক আছে, এই কটাকতিক বিষয় মনে রাখবে, তাহলেই কিন্তু এই ইয়ের থেকে বাবারে 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে। তাহলে এই জায়গাটা থেকে চতুরঙ্গ উপন্যাস থেকে তোমাদের পুরো জায়গাটা কিন্তু কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এখান থেকে আর সেরকম কিছু আসবে না। আর মাত্র কটা কয়েক আছে, একটু দেখে নাও, শেষ করবো। 1.5 ঘন্টা হলেও কিন্তু শেষ করতে হবে 12টা উপন্যাস আমাদেরকে। হয়েছে? এবার আছে ঘরে বাইরে। এটা তো খুব মজাদার একটা কাহিনী, সেটা একটু পরে বলছি। তা প্রথমে মনে রাখতে হবে যে রাজনৈতিক বা দেশাত্মবোধক উপন্যাস। আর একটা কথা, যে প্রত্যেকটা উপন্যাসের সংক্ষিপ্ত বিষয়বস্তু আমি চেষ্টা করব কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে PDF আকারে দিয়ে দেওয়া। প্রত্যেকটা উপন্যাসের একদম ডিটেলসে আলোচনা করা তো একদম সম্ভব না, নাহলে তো 2.5-3 ঘন্টা চলে যাবে। তো আমি চেষ্টা করব কোনো একটা ভিডিওর মাধ্যমে আমি উপন্যাসের 12টা উপন্যাসের মূল বিষয়বস্তু দিয়ে দেওয়ার। ঠিক আছে, PDF আকারে। তো দেখো, প্রথম কথা হচ্ছে এই ঘরে বাইরে। ঘরে বাইরে এটা হচ্ছে রাজনৈতিক বা দেশাত্মবোধক উপন্যাস। হ্যাঁ, এটাও বা এর পটভূমি যদি বলা হয়, তাহলে উপন্যাসটি 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের বা স্বদেশী আন্দোলনের পটভূমিকে কেন্দ্র করে কিন্তু এই ঘরে বাইরে রচিত হয়েছে। ঘরেও সুখ নাই, বাইরেও সুখ নাই। ঠিক আছে, ঘরে বাইরে। তাহলে মনে রাখবে যে যদি বলা হয় ঘরে বাইরে কোন পটভূমিতে রচিত হয়েছে, তখন আমরা বলবো যে স্বদেশী আন্দোলন কিংবা বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে যেটা হয়েছিল, সেটাকে আন্দোলন মানে ওই বঙ্গভঙ্গ আন্দোলন বা স্বদেশী আন্দোলনের পটভূমিকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই রাজনৈতিক বা দেশাত্মবোধক যে উপন্যাসটা ঘরে বাইরে দেশাত্মবোধক, সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, আর একটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে, এটা যে উপন্যাসটির কাহিনীর মধ্যে দেশ সেবা ও স্বাদেশিকতার কর্মপন্থা সম্পর্কিত তর্কজালের পাশাপাশি দাম্পত্য প্রেম সম্পর্কে একটি বিশেষ তত্ত্বও প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এরপরে একটা দাম্পত্য জীবনের প্রেমও আমরা লক্ষ্য করব। ঠিক আছে, সেটাও কিন্তু পরকীয়া। যাই হোক, আর রয়েছে উপন্যাসটিকে প্রমথ চৌধুরী রূপক বলে আখ্যান মানে ব্যাখ্যা করেছেন। এটা একটু মনে রাখবে যে পরীক্ষাতে দিতে পারে যে ঘরে বাইরে উপন্যাসটিকে রূপক বলে আখ্যা কে করেছেন, সেটা হবে প্রমথ চৌধুরী। ঠিক আছে, আর কি মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে এই উপন্যাসটিতে বিমলা, নিখিলেশ ও সন্দীপের ত্রিকোণ প্রেমের কাহিনী প্রাধান্য পেয়েছে। ঠিক আছে, ত্রিকোণ প্রেমের কাহিনী কিন্তু আমরা লক্ষ্য করব। আর কি আছে না, 1948 সালে সত্যজিৎ রায় এই উপন্যাস অবলম্বনে ঘরে বাইরে চলচ্চিত্র নির্মাণ করেন। তাহলে ঘরে বাইরে চলচ্চিত্র কে নির্মাণ করেন? সত্যজিৎ রায় নির্মাণ করছেন। কত সালে? 1948 সালে। এই গোটা কতক তথ্য এখানে একটু মনে রাখবে। ঠিক আছে, এরপরে আমরা ধারাবাহিকভাবে যাই, যেরকমভাবে আলোচনা করছিলাম জায়গাগুলা সেইগুলো একটু দেখি। পত্রিকাতে প্রকাশিত হচ্ছে উপন্যাসটি 1322 সনের বৈশাখ থেকে ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে 22 সনে মানে 1322 সালে আর কি বঙ্গাব্দে। এটা 1322 সনের বৈশাখ থেকে ফাল্গুন মাস পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে সবুজপত্রে এটা প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে ঘরে বাইরে। ঠিক আছে, গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে। সবুজপত্রে প্রকাশিত হওয়ার পরের বছরে জ্যৈষ্ঠ মাসেই 1916 সালে, আর বাংলাতে হচ্ছে 1323 সালের জ্যৈষ্ঠ মাসে গ্রন্থাগারে প্রকাশিত হয়। তাহলে কি হলো,
যে ঘরে বাইরে উপন্যাসটা কোন পত্রিকাতে প্রকাশিত হচ্ছে? এই উপন্যাসটা প্রকাশিত হচ্ছে আমাদের সবুজপত্র পত্রিকাতে, এবং সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হওয়ার পরের বছরেই, ঠিক আছে, জ্যৈষ্ঠ মাসে 1916 সালে, ঠিক আছে, দেখো মানে জ্যৈষ্ঠ মাসেই পর বছরের জ্যৈষ্ঠ মাসেই 1916 সালে বাংলাতে কি রয়েছে না 1323 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে, ঠিক আছে, এটা কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত হয়। তাহলে বিষয়টা কি হলো না, ঘরে বাইরে উপন্যাসটা ইংরেজিতে কত সালে গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে না 1916 সালে, আর বাংলাতে কত সালে প্রকাশিত হচ্ছে বা কত বঙ্গাব্দে, সেটা হচ্ছে 1323 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে। ক্লিয়ার? ওকে। চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস হচ্ছে আমাদের এই কি ঘরে বাইরে উপন্যাসটা। আর এখানে আমরা পেলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধু ভাষায় লেখা শেষ উপন্যাস হচ্ছে চতুরঙ্গ। তাহলে পরীক্ষাতে 2 নম্বরের আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধু ভাষায় লেখা শেষ উপন্যাসের নাম এবং চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাসের নাম লেখো। তাহলে কি হবে না, রবীন্দ্রনাথ ঠাকুরের সাধু ভাষায় লেখা শেষ উপন্যাসের নাম হচ্ছে চতুরঙ্গ এবং চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাসের নাম হচ্ছে ঘরে বাইরে। ক্লিয়ার জায়গাটা? ওকে, ঘেমে যাচ্ছি, লাইন চলে গেল। দেখো কি রয়েছে উপন্যাসটার উপজীব্য কি রয়েছে, উপজীব্য বিষয় না ব্রিটিশ ভারতের রাজনীতি উপন্যাসটির মূল উপজীব্য বিষয়। অন্যদিকে বলা যেতে পারে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের সম্পর্ক বিশেষিত পরস্পরের মধ্যে আকর্ষণ বিকর্ষণের বিশ্লেষণ লক্ষণীয়। মানে এই উপন্যাসের মধ্যেও কিন্তু একটা নারী পুরুষের যে একটা আকর্ষণ বিকর্ষণ আছে সেটাও কিন্তু এটা লক্ষ্য করা যায়, সেটাও বিয়ের পরে। হ্যাঁ, তো এইখানে আমরা এটা লক্ষ্য করব। উপন্যাসের চরিত্র রয়েছে, কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বিমলা, আর চরিত্র যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে বিমলা, নিখিলেশ, সন্দীপ আর অমূল্য। উপন্যাসটি পরিচ্ছেদ হচ্ছে 18টা পরিচ্ছেদে কিন্তু বিভক্ত হচ্ছে এই ঘরে বাইরে উপন্যাসটা। পরে দেখে নাও, বিমলার আত্মকথা রয়েছে মোট 7টা পরিচ্ছেদে, নিখিলেশের আত্মকথা আছে 7টা পরিচ্ছেদে, আর সন্দীপের আত্মকথা আছে মোট 4টি পরিচ্ছেদে। মোট দেখবে যোগ করে 18টা হবে, ঠিক আছে, 7 7 14 আর এখানে 4, 14 + 4 18। বোঝা গেল এই পুরো জায়গাটা? তাহলে এখানে মোট 18টা, বিমলার আত্মকথা 7টা পরিচ্ছেদে, নিখিলেশের আত্মকথা 7টা পরিচ্ছেদে, আর সন্দীপের আত্মকথা 4টা পরিচ্ছেদে। ক্লিয়ার? ওকে, এই গেল পুরো জায়গাটা। এরপরে আমরা এই ঘরে বাইরে উপন্যাসের আমরা একটু কাহিনীটা জানবো। মেন উপন্যাসগুলোর আমি একটু কাহিনী বলে দিচ্ছি তোমাদেরকে। ঘরে বাইরে উপন্যাসে এই যে স্বদেশী আন্দোলন যেটা তোমরা দেখতে পাচ্ছ, স্বদেশী আন্দোলন, এই স্বদেশী আন্দোলন করতো কে বলো তো? আমাদের এই সন্দীপ। এবার সন্দীপ বলতো যে বিলেতির বা বিদেশের কোনো পণ্য আমাদের দেশে ব্যবহার করা যাবে না, যেই ব্যবহার করবে তার বিরুদ্ধেই কিন্তু যুদ্ধ ঘোষণা করা হবে, আন্দোলন ডেকে আনা হবে। কিন্তু মজাদার বিষয় এটা, এই সন্দীপ একদিক দিয়ে বিলেতি কোনো জিনিস নিজেদের দেশে বিক্রি হোক বা আদান প্রদান হোক সেটা তিনি চাইতেন না, কিন্তু এই বেটাই কিন্তু বিলেতি সিগারেট খেতেন, তার উপর আবার বিলেতি শাল পরতেন। এ আবার কেমন ধরনের সাদেশিকতা বুঝতে পারছি না। সে চাই না মনে প্রাণে যে কোনো রকম বিদেশি পণ্য আমাদের দেশে আসুক, কেউ ব্যবহার করবে না বিদেশি পণ্য, কিন্তু এই নিজেই বিদেশি সিগারেট খায় আর বিদেশি শাল পরে। এরপরে এই যে সন্দীপ, এই সন্দীপের ভালো বন্ধু হচ্ছে এই নিখিলেশ। একটা সময় এই সন্দীপ নিখিলেশের বাড়ি যায়। এরপরে নিখিলেশ যেখানে থাকে, নিখিলেশের যে আশেপাশের যে মানুষজন বা নিখিলেশের যে প্রজারা, তারা সবাই ছিল মুসলমান, ঠিক আছে, এবং তারা কি করতো না, বিদেশি পণ্য কিন্তু তারা বিক্রি করতো। তো এই বিষয়টা দেখে সন্দীপ রেগে ভূত হয়ে গেছে। সন্দীপ বলছে, ভাই নিখিলেশ বা বন্ধু নিখিলেশ, তুমি কিন্তু তোমার এই প্রজাদেরকে সাবধান করো, তারা যেন কোনো রকমভাবেই বিলেতি যে পণ্য সেটা কিন্তু আমাদের এই দেশের জন্য ব্যবহার না করে, বিক্রি না করে। তখন নিখিলেশ বলছে, ভাই ওরা ওদের মতো করে বিক্রি করবে, ওদের যেটা পছন্দ ওরা সেটাই করবে, তুমি বাপু ওদেরকে কিছু বলতে চেও না। তখন সন্দীপ যখন এই নিখিলেশের সাথে কিছু কথা কাটাকাটি করে কিছু বোঝাতে পারেনি বা বলতে পারেনি, বা নিখিলেশ যখন বুঝতেই যায়নি, তখন এই সন্দীপ কি করেছে, এই বিমলার কাছে গিয়ে দেশি শব্দ আমাদের দেশের সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলে বিমলার মন জয় করে নিয়েছে, বিমলাকে মুগ্ধ করে দিয়েছে। বিমলাও সন্দীপের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। অর্থাৎ
সন্দীপ তখন কি করলো, বিমলার সাথে একটা সম্পর্ক স্থাপন করলো। একটা সময় দেখা যায় এই সন্দীপ কিন্তু তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা এর জালে ফাঁসিয়ে তার এই বিমলার যে সোনা গয়না যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু সে নিজের জায়গাতে নিয়ে যেত। এরপরে দেখা যায় একটা সময় যে সন্দীপ এই বিমলার সাথে কিন্তু দৈহিক সম্পর্কেতেও কিন্তু লিপ্ত হয়েছিল, কিন্তু এই নিখিলেশ এই বন্ধু বিশ্বাসের খাতিরে বলে না যে দুধ দিয়ে কাল সাপ পোষা, ঠিক সেরকম ভাবেই হয়েছিল বিষয়টা। তবুও নিখিলেশ কিন্তু এদেরকে কিছু বলতো না বন্ধুত্বের ভালোবাসার খাতিরে। আর এই নিখিলেশ ছিল উদার প্রকৃতির মানুষ, শান্তি প্রকৃতির মানুষ, প্রজাহিতৈষী মানে প্রজা দরদি মানুষ, ঠিক আছে। তো একটা সময় আসে যে এই সন্দীপ কি করে না, তার হিন্দু ভাইগুলোকে নিয়ে এই মুসলমানদের উপর অ্যাটাক করে। বন্দে মাতরম স্লোগান দিতে 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 তারা মুসলমানদের উপর অ্যাটাক করে, যারা বিদেশি পণ্য বা বিলেতি পণ্য বিক্রি করত সেই সমস্ত বিলেতি পণ্য আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাচক্রে দেখা যায় যখন দ্বন্দ্বটা অনেক বেশি হয়ে যায়, মানে অনেক বেড়ে যায়, তখন এই সন্দীপ নিজের প্রাণটা বাঁচানোর জন্য এই বিমলার দেওয়া যত যা গয়নাগাটি ছিল সেগুলো নিয়ে বেটা চলে গেছে, পালিয়ে গেছে। এরপরে যে নিখিলেশ, এই নিখিলেশ তো দেখো বেচারা, এ তো প্রজাকে প্রচুর ভালোবাসে, প্রজাহিতৈষী, ঠিক আছে, প্রজা দরদি মানুষ। তখন এই দাঙ্গাটাকে নিখিলেশ আটকাবার জন্য ময়দানে নেমে পড়ে। অবশেষে দেখা যায় এই নিখিলেশ এর মৃত্যু ঘটছে এই দাঙ্গাটাতে, যেটা সন্দীপের মধ্য দিয়ে শুরু হয়েছিল। বোঝা গেল? এই হচ্ছে এখানে বিষয়টা, ঠিক আছে। ত্রিকোণ প্রেম হচ্ছে না, বিমলা, এই যে নিখিলেশের স্ত্রী হচ্ছে বিমলা, মাঝে ঢুকছে সন্দীপ, ত্রিকোণ প্রেম, ঠিক না? তো এই জায়গাটা একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। তো আগের মতো মনে রাখবে এখানে কোন পরিচ্ছেদে কার কি আত্মকথা আছে, চরিত্রগুলা কি কি, মোট 18টা পরিচ্ছেদ, কেন্দ্রীয় চরিত্র, ঠিক আছে, কত সালে প্রকাশিত হচ্ছে গ্রন্থাগারে, কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে, কোন পটভূমিতে রচিত হচ্ছে, এই বিষয়গুলো একটু মনে রাখলেই যথেষ্ট, ঠিক আছে। ব্যাস, তাহলে ঘরে বাইরে কমপ্লিট হয়ে গেল, কাহিনীটাও তোমরা বুঝতে পেরে গেছো। এরপর আছে যোগাযোগ উপন্যাসটাতে আমরা প্রথমে কি মনে রাখবো, আর একটু হয়ে গেল। সামাজিক মনস্তাত্ত্বিক মূলক উপন্যাস হচ্ছে এই যোগাযোগ উপন্যাসটা, প্রথমে এটা মনে রাখবো। আর কি না, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এটা, হ্যাঁ, কি রবীন্দ্রনাথ ঠাকুর যোগাযোগ উপন্যাসটি রচনার প্রেরণা লাভ করেছিলেন জন গ্যালসওয়ার্দি ফরসাইট সাগা উপন্যাস পাঠ করে। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাস পাঠ করে বা কি উপন্যাস পাঠ করে যোগাযোগ উপন্যাস রচনার প্রেরণা লাভ করেছিলেন, তখন আমাদের উত্তর কি হবে না, রবীন্দ্রনাথ ঠাকুর যোগাযোগ উপন্যাসটির রচনার প্রেরণা লাভ করেছিলেন জন গ্যালসওয়ার্দি এর ফরসাইট সাগা উপন্যাস পাঠ করে। তাহলে এই যে জন গ্যালসওয়ার্দি একটা উপন্যাস লিখেছিল যেটার নাম ছিল ফরসাইট সাগা, এই ফরসাইট সাগা যখন রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ করে তখনই কিন্তু সে যোগাযোগ উপন্যাস লেখার প্রেরণা কিন্তু পেয়েছিল, এখান থেকেই কিন্তু যোগাযোগ উপন্যাসটা তিনি লেখেন। ক্লিয়ার? ওকে। পত্রিকায় প্রকাশিত হচ্ছে উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়, সময়টা হচ্ছে 1334 সালের আশ্বিন থেকে 1335 সালের চৈত্র মাস পর্যন্ত। ক্লিয়ার? ওকে। উপন্যাসটি পত্রিকার দ্বিতীয় সংখ্যায় 3 পুরুষ নামে প্রকাশিত হয়। আগেই বলেছি যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম ছিল 3 পুরুষ, ঠিক আছে। তৃতীয় সংখ্যায় লেখক উপন্যাসটির নাম পরিবর্তিত করেন যোগাযোগ। তাহলে পরীক্ষাতে এইভাবে প্রশ্ন আসে যে যোগাযোগ উপন্যাসটি দ্বিতীয় সংখ্যায় কি নামে প্রকাশিত হয়, তখন হবে দ্বিতীয় সংখ্যায় 3 পুরুষ নামে প্রকাশিত হয় এবং তৃতীয় সংখ্যায় প্রকাশিত হয় যোগাযোগ নামে। এভাবে দিতে পারে যে যোগাযোগ উপন্যাসটি কোন সংখ্যায় যোগাযোগ নামে প্রকাশিত হয়, তখন হবে তৃতীয় সংখ্যায়। ক্লিয়ার? ওকে। এবারে কি রয়েছে, লেখকের হয়তো ইচ্ছে ছিল 3 পুরুষের কাহিনী লিপিবদ্ধ করা, কিন্তু শেষ পর্যন্ত 2 পুরুষের কাহিনী লিপিবদ্ধ করেন। অর্থাৎ এই যে পুরো কাহিনীটা আছে যোগাযোগের, এখানে তিনি 3টে পুরুষের কাহিনী অ্যাকচুয়ালি তিনি লিপিবদ্ধ করতে চেয়েছেন, কিন্তু তিনি আলটিমেটলি পেরেছেন 2টো। তবে 3টে পুরুষ কে? 3টে পুরুষ হচ্ছে, যদি পরীক্ষাতে আছে 3 পুরুষ কে যোগাযোগ
উপন্যাসে কি কি হবে, একটা হচ্ছে মধুসূদন ঘোষাল, আর একটা হবে তার পিতা আনন্দ ঘোষাল এবং মধুসূদনের পুত্র হচ্ছে অবিনাশ। তো এই যোগাযোগ উপন্যাসে আমরা দুজনের কাহিনী পাই, দুজন পুরুষের কাহিনী পাই। হ্যাঁ, একটা পাই মধুসূদন ঘোষালের আর একটা পাই হচ্ছে পিতা আনন্দ ঘোষালের। তিনি চেয়েছিলেন ঠিক আছে যে অবিনাশের জায়গাটাও কাভার করতে, কিন্তু সেটা তিনি পারেননি এই যোগাযোগ উপন্যাসে। ঠিক আছে, সেই জন্য দুটো চেয়েছিলেন, তিনটে কিন্তু হয়েছে দুটো। ওকে, গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে 1336 বঙ্গাব্দে বাংলাটাতে, আর ইংরেজি হচ্ছে 1929 সাল। 1929 সাল, এই যে বাংলা এখানে লেখা আছে 1336, ইংলিশ 1929। ঠিক আছে, বাংলাতে হচ্ছে 1336 সালের আষাঢ় মাসে গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে, আর ইংলিশে হচ্ছে কি 1929 সালে। ওকে, উপন্যাসটির উপজীব্য বিষয় হচ্ছে দাম্পত্য জীবনের দাম্পত্য জীবন সম্পর্কিত উপন্যাসটার মেল বিষয়। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মধুসূদন, আর চরিত্র কি কি পাচ্ছি, মধুসূদন, কুমুদিনী, বিপ্রদাস, শ্যামসুন্দরী আর নবীন। উপন্যাসটির অধ্যায় হচ্ছে, উপন্যাসটি মোট 58টা অধ্যায়ে রচিত হয়েছে। ব্যাস, এই গোটা কথা মনে রাখবে যে উপন্যাসটা কটা অধ্যায়ে রচিত হয়েছে, 58টা রচিত হয়েছে। কেন্দ্রীয় চরিত্র মধুসূদন, তিনি 3 পুরুষ করতে চেয়েছিলেন কিন্তু 2 পুরুষ করেছেন। 3 পুরুষ হচ্ছেন মধুসূদন ঘোষাল, আনন্দ ঘোষাল আর অবিনাশ, এই 3টা মনে রাখবে নাম। দ্বিতীয় সংখ্যায় প্রকাশিত হচ্ছে 3 পুরুষ, অর্থাৎ 3 পুরুষ নামে যোগাযোগ উপন্যাসের পূর্ব নামেই হচ্ছে 3 পুরুষ, এবং তৃতীয় সংখ্যায় এটা 3 পুরুষ থেকে যোগাযোগে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবং কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে, এটা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হচ্ছে। ওকে, এই হলো যোগাযোগ উপন্যাস। এটা একটা মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস, আর এটা গেলসোয়ার্দি এর জন গেলসোয়ার্দির লেখা একটা উপন্যাস, ফরাইট সাগা। এই উপন্যাসকে অনুসরণ করে বা এই উপন্যাস পাঠ করার পরেই কিন্তু তিনি প্রেরণা পেয়েছিলেন যোগাযোগ উপন্যাস রচনা করার। ক্লিয়ার? ওকে, এরপর আসছে শেষের কবিতা। শেষের কবিতাটা হচ্ছে কাব্যিক প্রেম, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, যাই হোক শেষ করে দিই। শেষের কবিতা, শেষের কবিতাটা হচ্ছে কাব্যিক প্রেম। এখানেই এই কবিতা এই উপন্যাসটার মধ্যেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপলব্ধি প্রেমের প্রতি, ভালোবাসার প্রতি, সেটা তিনি ব্যক্ত করেছেন। কেমন না, দেখো, প্রথম হচ্ছে রোমান্টিক মনস্তাত্ত্বিক কাব্যিক উপন্যাস হলো এই শেষের কবিতা। ঠিক আছে, উপন্যাসটিকে চম্বুকাব্যও বলা যায়, এটা একটু মনে রাখ। উপন্যাসটিকে চম্বুকাব্য বলা যায়। ওকে, বুদ্ধদেব বসুর মতে রবীন্দ্রনাথের নবজন্ম ঘটেছিল শেষের কবিতায়। ওকে, রবীন্দ্রনাথের নবজন্ম ঘটেছিল শেষের কবিতায়। তাহলে প্রশ্ন যদি করা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে নবজন্ম ঘটেছিল, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের নবজন্ম ঘটেছিল শেষের কবিতায়, এটি উক্তিটি কার, তখন হবে বুদ্ধদেব বসুর। ক্লিয়ার? এই জায়গাটা আমাদেরকে শেষের কবিতা থেকে মোটামুটি এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর কি কি আমরা মনে রাখবো, উপন্যাসটার রচনা সম্পর্কিত মনে রাখবো, কারণ এখানে কিছুগুলো তথ্য আছে। কবির দাক্ষিণাত্য ভ্রমণকালে এই কাব্যিক উপন্যাসটা রচনা করেন। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন করা হয় যে কবি শেষের কবিতা যে কাব্যিক উপন্যাসটা রয়েছে তিনি সেটা কখন রচনা করেন, তখন মনে রাখবে দাক্ষিণাত্য ভ্রমণকালে। কোন ভ্রমণকালে কবি শেষের কবিতা উপন্যাস রচনা করেন? দাক্ষিণাত্য ভ্রমণকালে। রচনার সূত্রপাত ইংরেজি 1928 সালের মে মাসের 3য় সপ্তাহে কুন্নুরে এবং সমাপ্তি 25 জুন ব্যাঙ্গালোরের আচার্য বজ্রেন্দ্রনাথ শীলের গৃহে। এটা একটু মনে রাখবে, রচনার সূত্র এবং রচনার শেষ। কবির দাক্ষিণাত্য ভ্রমণের সঙ্গে, এই যে তিনি দাক্ষিণাত্য যে ভ্রমণ করতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার দাক্ষিণাত্য ভ্রমণের সঙ্গে কে কে ছিলেন না, কবির সঙ্গে এই যে দেখো, দাক্ষিণাত্য ভ্রমণের সঙ্গে প্রশান্তচন্দ্র মহলানবিশ এবং নির্মল কুমারী মহলানবিশ, এই দুজন ছিলেন। ঠিক আছে, এবারে ঘটনাটা হচ্ছে, দেখো, এই যে যখন দাক্ষিণাত্যে এরা ভ্রমণ করছেন, এই রবীন্দ্রনাথ ঠাকুর, প্রশান্তচন্দ্র মহলানবিশ, নির্মল কুমারী মহলানবিশ, এই প্রশান্তচন্দ্র মহলানবিশ এবং নির্মল কুমারী মহলানবিশ বলছিলেন যে একটা গল্প বলবো, অনুরোধ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সেই তখনই কিন্তু এই শেষের কবিতার প্রথম অংশটা কিন্তু শুরু হয়েছিল আর কি। ঠিক আছে, সেই দিয়ে তো দেখো এখানে রয়েছে একটা তথ্য যে নির্মল কুমারী মহলানবিশ লিখিত কবির সঙ্গে দাক্ষিণাত্যে কবির সঙ্গে দাক্ষিণাত্যে, এইটা হচ্ছে নির্মল কুমারী মহলানবিশের একটা গ্রন্থ। কবির সঙ্গে দাক্ষিণাত্যে গ্রন্থটার নাম। এই গ্রন্থে কিন্তু শেষের কবিতার রচনার ইতিহাস কিন্তু পুরোপুরিভাবে লিপিবদ্ধ আছে, কারণ দাক্ষিণাত্যে ভ্রমণ এর একজন সঙ্গী ছিলেন আমাদেরকে নির্মল কুমারী দাস। ইনি মেয়ে, নির্মল কুমারী।
তো এই মেয়েটা বা এই লেখিকা কি করছেন না, কবির সঙ্গে দাক্ষিণাত্যে তার যে গ্রন্থটা রয়েছে এই গ্রন্থে তিনি কিন্তু শেষের কবিতার সম্পূর্ণ ইতিহাস আগাগোড়া কিন্তু লিপিবদ্ধ করেছেন বা লিপিবদ্ধ আছে। তাহলে প্রশ্ন তো যদি পরীক্ষাতে দেই যে শেষের কবিতার ইতিহাস কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে, তখন আমরা উত্তর করব নীলমল কুমারী মহলান বিশের লিখিত কবির সঙ্গে দাক্ষিণাত্যে নামক গ্রন্থে শেষের কবিতার ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। ক্লিয়ার? ওকে। এই কাব্য উপন্যাসটির পূর্ব নাম ছিল মিতা। এটা মনে রাখবে। পত্রিকায় প্রকাশ হচ্ছে 1335 সালের ভাদ্র থেকে চৈত্র মাস পর্যন্ত। প্রবাসী পত্রিকায় 8 মাস ধরে কাব্যিক উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে এটি কত মাস ধরে পত্রিকায় প্রকাশিত হয়, 8 মাস ধরে পত্রিকায় প্রকাশিত হয় 1335 সালের ভাদ্র থেকে চৈত্র পর্যন্ত প্রবাসী পত্রিকায়। ঠিক আছে, কোন পত্রিকায়? না, প্রবাসী পত্রিকায় প্রকাশিত। অত কিছু মনে রাখার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখবে যে কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে, এটা প্রত্যেকটার মনে রাখবে। হ্যাঁ, কত সালে পত্রিকায় প্রকাশিত হয় সেরকম একটা কোশ্চেন সেরকম একটা আসে না, তবে মনে রাখার চেষ্টা করবে। গ্রন্থাগারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। গ্রন্থাগারে কখন প্রকাশিত হচ্ছে না, 1336 সালের ভাদ্র মাসে। ঠিক আছে, 1336 সালের ভাদ্র মাসে কিন্তু এটা প্রকাশিত হচ্ছে। বোঝা গেল? আর ইংরেজিটা হচ্ছে 1929 সালে। ক্লিয়ার? ওকে। উপন্যাসের নায়ক হচ্ছে অমিত, আর চরিত্র হচ্ছে অমিত, লাবণ্য, কি রয়েছে আর অমিত, লাবণ্য, শোভনলাল আর অবনীশ দত্ত। ঠিক আছে, ব্যাস এই কটা চরিত্র মনে রাখলেই হবে। এরপরে দেখো এই শেষের কবিতার মূল যে ভাব। দেখো, প্রথম কথা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসটাতে দেখিয়েছেন তার মতে প্রেমটা কি, রবীন্দ্রনাথ ঠাকুরের মানে ভাষাতে প্রেমটা কি, ভালোবাসে কি। রবীন্দ্রনাথ ঠাকুর আত্মিক প্রেমে বিশ্বাস করতেন, দৈহিক প্রেমে কিন্তু নয়। দৈহিক প্রেমে রবীন্দ্রনাথ ঠাকুর কোনোভাবেই মানে বিশ্বাস করতেন না। উনার মতে প্রেম অক্ষয়, অজয়, অমর। আর দৈহিক প্রেমের মধ্যে যদি দৈহিকের জায়গাটা চলে আসে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে কোথাও না কোথাও সেই প্রেমটা, সেই ভালোবাসাটা, সেই যত্নটা কোথাও না কোথাও হারিয়ে যায়। তখন যেন মানে দৈহিক এর জায়গাটাই বড় হয়ে যায় মানুষের কাছে। তো মনে করো তুমি যখন একজন মানুষকে বিয়ের আগে ভালোবাসবে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে যে একজন মানুষ যখন বিয়ে করে তার আগে যদি সে ভালোবাসে আর কি তাকে, তাহলে তার ভালোবাসাটা একটা বিশাল সমুদ্রের মতো। কিন্তু যখন তাকে বিয়ে করে না, মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাইছেন আমরা যখন ভালোবাসি বা প্রেম করি কারো সাথে, নিজেদের হৃদয়টা তার হৃদয়ের সাথে যুক্ত করে দিই, তখন সেই ভালোবাসাটা থাকে একটা বিশাল সমুদ্রের মতো। কিন্তু যখন তাকে আমরা বিয়ে করে ফেলি, তখন সেই ভালোবাসাটা হয়ে যায় পানা পুকুরের মতো, ছোট্ট একটা। এখানে বিয়ে করার পরে দৈহিকটাই বড় হয়ে ওঠে, প্রেমটা নয়। সেই জন্য কবি আত্মিক প্রেমে বিশ্বাস করতেন, দৈহিক প্রেমে বিশ্বাস করতেন না। আর এই যে আমাদের উপন্যাসটা, কাব্যিক উপন্যাসটা, এখানে এই যে অমিত এবং লাবণ্য একে অপরকে প্রচুর পরিমাণে ভালোবাসত, কিন্তু একটা সময় দেখা যায় এই অমিত লাবণ্যকে ছেড়ে দেয়, লাবণ্যও অমিতকে ছেড়ে দেয়। কেউ কাউকে কিন্তু বিয়ে করেননি। রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিয়ে করেননি? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আত্মিক প্রেমে বিশ্বাস করতেন, বিবাহতে নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রেম মানে অক্ষয়, অজয়, অমর। প্রেমের থেকে মহৎ এই দুনিয়াতে আর কিছু নেই, ভালোবাসার থেকে মহৎ আর এই দুনিয়াতে কিছু নেই। ভালোবাসার মাঝে যদি দৈহিক জায়গাটা চলে আসে, তাহলে প্রেমটা কোথাও না কোথাও শেষ হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের শেষের কবিতা, যেটা আমরা অমিত এবং লাবণ্যের মধ্যে বিষয়টা দেখতে পাই। ওকে ওকে, ক্লিয়ার? তো এই জায়গাগুলো থেকে একটু মনে রাখবে, এই জায়গাগুলো যে এই যে কবির সঙ্গে দাক্ষিণাত্যে গ্রন্থ থেকেই সেই গ্রন্থে শেষের কবিতার উপন্যাসের কাহিনীটা লিপিবদ্ধ আছে। আর বাকিগুলো যেগুলো বললাম, যেমন বললাম এটা একটা চাম্বুক মানে চম্বুকাব্যকে বলা হচ্ছে, হ্যাঁ, এটা দাক্ষিণাত্য ভ্রমণকানে রচিত হচ্ছে। এই জায়গাগুলো বাকিগুলোর মতো এখানেও কিন্তু একটু মনে রাখবে। ওকে, যাই হোক, ওরা হচ্ছে 2 বোন, তারপরে মালঞ্চ, তারপরে 4 অধ্যায় শেষ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস আর একটু। 2 বোন এখানে হচ্ছে শালির সাথে প্রেম। ঠিক আছে, দেখো পরকীয়া প্রেম, এটাও রোমান্টিক মনস্তাত্ত্বিক কাব্যিক উপন্যাস হচ্ছে আমাদের এই 2 বোন। ঠিক আছে, এটাও তো পরকীয়া সম্বন্ধীয় একটি মিলনান্তক উপন্যাস এটা।
পরকীয়া সম্বন্ধীয় একটা মিলনান্তক উপন্যাস। পরীক্ষাতে যদি প্রশ্ন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মিলনান্তক উপন্যাসের নাম লেখো, তখন হবে দুই বোন। ওকে, আর কি রয়েছে না, এই উপন্যাসটিতে রবীন্দ্রনাথ ঠাকুর নারী প্রেমের জয় ঘটিয়েছেন। পরীক্ষাতে যদি প্রশ্ন দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসে নারী প্রেমের জয় ঘটিয়েছেন, তখন হবে দুই বোন। এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দুর্বলতম রচনা, কিন্তু এটা হচ্ছে মিলনান্তিক উপন্যাস। ঠিক আছে, আর এর বিপরীতে দাঁড়িয়ে আছে মালঞ্চ, সেটা হচ্ছে বিয়োগান্তক। কাহিনীটা প্রায় একই রকম। দেখো, দুই বোনের পত্রিকায় প্রকাশিত হচ্ছে বিচিত্রা পত্রিকায় 1339 সালের অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিকভাবে এটা প্রকাশিত হচ্ছে। গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে 1933 সালে। শেষের কবিতা অর্থাৎ 1929 সালের মানে প্রকাশের 4 বছর পর। তাহলে এই যে শেষের কবিতার থেকে 4 বছর গ্যাপ রয়ে গেছিলো, হ্যাঁ, মানে তার সেই সময়টাতে লেখালেখি হয়নি। শেষের কবিতা প্রকাশের 4 বছর পর কিন্তু এই দুই বোনটা তিনি লিখছেন, যেটা পরকীয়া সম্বন্ধীয় উপন্যাস। ঠিক আছে, মিলনান্তক একটা উপন্যাস, হ্যাঁ, সেটা হচ্ছে 1933 সাল। এটা একটু মনে রাখবে। কিংবা প্রশ্ন যদি দেওয়া হয় শেষের কবিতার কত বছর পরে তিনি দুই বোন লিখেছেন, তখন লিখবে শেষের কবিতা 4 বছর পর তিনি দুই বোনটা লিখেছেন। উপন্যাসে আমরা দুই বোনের নাম কি কি, একটা হচ্ছে শর্মিলা, একটা হচ্ছে উর্মিমালা। এটা তো উৎসর্গের জায়গাটা আছে, উৎসর্গ তিনি করছেন রাজশেখর বসুকে। ক্লিয়ার? চরিত্র আমরা পাবো শর্মিলা, নীরদ, উর্মিমালা আর শশাঙ্ক। উপন্যাসের অধ্যায় চতুরঙ্গ উপন্যাসের মতোই দুই বোনেও 4টি অধ্যায়, 4টি চরিত্রের নামে ঠিক আছে, মানে 4টি চরিত্রের নামেই কিন্তু যেমন আমরা চতুরঙ্গে 4টে পেলাম। ঠিক আছে, ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা এখানেও কিন্তু আমরা 4টি অধ্যায়, 4টি নামকে কেন্দ্র করে পাবো। ঠিক আছে, কি কি, একটা হচ্ছে শর্মিলা, একটা নীরদ, একটা উর্মিমালা আর একটা শশাঙ্ক। বোঝা গেল? এই হচ্ছে বিষয়। তো এই দুই বোনের মধ্যে দেখা যায় যে এই মানে এই উপন্যাসে আমরা লক্ষ্য করব, কাহিনীতে যদি একটু চলে যায়, যে স্ত্রী মানে যখন অসুস্থ হয়ে যায় আর কি, তখন স্বামীটা কি করছে, তার বোনের দিকে ঢলে পড়ছে। ঠিক আছে, তো সেখান থেকে এই পরকীয়া সম্পর্কটা কিন্তু এই উপন্যাসের সৃষ্টি হয়েছে। তো এটা একটা মিলনান্তক উপন্যাস, পুরো আর আলোচনা করছি না, অনেকক্ষণ হয়ে গেল। তো পরে কোনো একটা জায়গা থেকে আমি মানে করে পিডিএফ আকারে আমি তোমাদেরকে উপন্যাসের বিষয়বস্তুগুলো কোনো একদিন দেওয়ার চেষ্টা করবো পিডিএফ আকারে। ঠিক আছে, যাই হোক, দেখো এরপর হচ্ছে মালঞ্চ। মালঞ্চ উপন্যাসটা হচ্ছে তোমাদের আমাদের এই যেটা আমরা পেলাম দুই বোনের বিপরীতে দাঁড়িয়ে, কাহিনী প্রায় একই রকম, ওটা মিলনান্তক হলে এটা বিয়োগান্তক। ঠিক আছে, এটা হচ্ছে সামাজিক মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস। আর এই উপন্যাসটা বিয়োগান্তকমূলক উপন্যাস। এখানেও একটা পরকীয়া প্রেম আছে। ঠিক আছে, মালির সাথে পরকীয়া প্রেম আছে। উপন্যাসটি নরনারীর জটিল সম্পর্ক নিয়ে রচিত একটি ক্ষুদ্র উপন্যাস। দুই বোন উপন্যাসের লেখার সাথে এটা মিল আছে। ঠিক আছে, আর এটা একটা বিয়োগান্তকমূলক উপন্যাস, এটা একটু মনে রাখবে। তাহলে পরীক্ষাতে যদি দিতেই পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মিলনান্তক একটা বিয়োগান্তক উপন্যাসের নাম লেখো, তাহলে মিলনান্তক কি হবে? দুই বোন, আর বিয়োগান্তক কি হবে? মালঞ্চ হয়ে গেল। পত্রিকাতে প্রকাশিত হচ্ছে বিচিত্রা মাসিক পত্রে 1340 বঙ্গাব্দের আশ্বিন থেকে অগ্রহায়ণ সংখ্যায় ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয় এই উপন্যাসটা। ঠিক আছে, তাহলে কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে না, এটা প্রকাশিত হচ্ছে বিচিত্রা পত্রিকায়, মালঞ্চ। হ্যাঁ, গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে 1934 সালে। বাংলা সালটা হচ্ছে 1340 বঙ্গাব্দের চৈত্র মাসে। ঠিক আছে, সবগুলো বাংলা সাল অত মনে রাখার দরকার নেই, ইংলিশটা কিন্তু মনে রাখবে। এই উপন্যাসটিতেও পরকীয়া প্রেমের একটা বিষয় রয়েছে। দেখো এখানে আমি একটু লিখেছি, শেষ জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর 2টি পরকীয়া বিষয়ক উপন্যাস রচনা করেছেন। এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে শেষ বছরে রবীন্দ্রনাথ ঠাকুর যে 2টি পরকীয়া বিষয়ক উপন্যাস লিখেছেন তার 2টি নাম লেখো, একটা দুই বোন আর একটা মালঞ্চ। ঠিক আছে, প্রথম উপন্যাসটি ছিল দুই বোন পরকীয়া সম্বন্ধীয়, যেটা ছিল কি মিলনান্তক, এটি মিলনান্তক, এবং দ্বিতীয় উপন্যাসটি হলো মালঞ্চ, এটি বিয়োগান্তক। বোঝা গেল? উপন্যাসের নায়ক হচ্ছে আদিত্য, পরিচ্ছেদ হচ্ছে, দেখো মালঞ্চ উপন্যাস আছে সংখ্যা ছিন্ন 10টি পরিচ্ছেদ, মানে এরকম 1, 2, 3 এরকম করে পরিচ্ছেদগুলো দেওয়া আছে, সংখ্যা চিহ্ন 10টি পরিচ্ছেদ। ঠিক আছে, রবীন্দ্র উপন্যাসের মধ্যে সংখ্যা চিহ্ন 10টি পরিচ্ছেদ বা কোন উপন্যাসে দেখা যায়? সেটা মালঞ্চ উপন্যাসে। বা মালঞ্চ উপন্যাসে পরিচ্ছেদের সংখ্যা কত? তখন সংখ্যা চিহ্ন 10টি পরিচ্ছেদ নিয়ে মালঞ্চটা গঠিত। এটাও একটা ক্ষুদ্র উপন্যাস। চরিত্র এখানে পাবো নীরজা, আদিত্য, সরলা আর রমেন, এই জায়গাটা পাবো। একটু কাহিনীটা বলে রাখি হালকা করে। তো দেখো এখানে এই নীরজা, আদিত্য এবং সরলা, এই যে আদিত্যের স্ত্রী হচ্ছে নীরজা। নীরজা যতদিন মানে সুস্থ ছিল, সবল ছিল, ততদিন সব কিছু ঠিকঠাক বাড়িতে। নীরজা যখন অসুস্থ হয়ে যায় তখন এই আদিত্য ঢলে পড়ে সরলার দিকে। ঠিক আছে, সরলা অ্যাকচুয়ালি সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আদিত্য মালঞ্চ ভালোবাসত, বাগান ভালোবাসত। ঠিক আছে, ফুলের বাগান ভালোবাসত সে।
তো এই নীরজার সাথে আদিত্যের প্রেমটা কিন্তু এই ফুলের বাগান, এই বাগান থেকে কেন্দ্র করেই কিন্তু হয়ে ওঠে। কিন্তু একটা সময় দেখা যায় যখন নীরজা শরীরের দিক দিকে প্রচণ্ড অসুস্থ, তখন বাগানের এক মালি, সেটা হচ্ছে সরলা, তার সাথে প্রেমে জড়িয়ে পড়ে। এই সরলা আবার আদিত্যের ছোটবেলার বান্ধবী ছিল, বন্ধু ছিল। তো তারা বন্ধু ছিল বলে তাদের প্রেমটা অত যে বিয়ে হবে সেরকম কিছু ভাবেনি, কিন্তু একটা সময় গিয়ে এরা দুজনে কিন্তু প্রেম করছে আর কি। পরকীয়া প্রেম এখানেও কিন্তু লক্ষ্য করা যায়, ঠিক আছে, অর্থাৎ মালির সাথে প্রেম, সেটা হচ্ছে মালঞ্চ। ঠিক আছে, বোঝা গেল এটা? তো এখান থেকেও সেরকমভাবে একটু মনে রাখবে, যেমন বললাম আগেরগুলোতে। 4 অধ্যায় অর্থাৎ আমাদের শেষ উপন্যাস ফাইনালি। কতক্ষণ হলো? 1 ঘন্টা 46 মিনিট। যাই হোক, 12টা উপন্যাস শেষ করে দিচ্ছি আর কি। 4 অধ্যায়। 4 অধ্যায় আমরা কি পাব না, এটা হচ্ছে একটা রাজনৈতিক মূলক উপন্যাস। ঠিক আছে, রাজনৈতিক মূলক উপন্যাস। এখানেও কিন্তু পরকীয়া এটা কিন্তু চলে এসে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা কিন্তু পরকীয়া সম্বন্ধীয় মিলনান্তক উপন্যাস হবে না, এটা হবে না। হ্যাঁ, এটা হচ্ছে একটা রাজনৈতিক মূলক উপন্যাস। ক্লিয়ার? এটা ওই আগে যেটা ছিল না এখানে, এই যে পরকীয়া সম্বন্ধীয় একটি যেটা বিয়োগান্তক উপন্যাস, এই জায়গাটা যেটা রয়েছে এখানে, এই জায়গাটা চলে এসছে, কিন্তু এটা হবে না। হ্যাঁ, পরকীয়া সম্বন্ধে একটি মিলকান্তক উপন্যাস, কিন্তু এটা হবে না এই 4 অধ্যায়। ক্লিয়ার? তাহলে আমরা কি বলবো না, 4 অধ্যায়টা হচ্ছে একটা রাজনৈতিক মূলক উপন্যাস। ঠিক আছে, উপন্যাসটি প্রকৃতপক্ষে এ লিরিক ইন প্রোজ। উপন্যাসটি প্রকৃতপক্ষে কি না, এ লিরিক ইন প্রোজ। দেখো, এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজের উপন্যাসটিকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই উপন্যাসটিকে লিরিকের তোড়া বলেছেন। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসটিকে লিরিকের তোড়া বলেছেন। কি হবে উত্তর? না, উত্তর হবে 4 অধ্যায় উপন্যাসটিকে তিনি লিরিকের তোড়া বলেছেন। ক্লিয়ার জায়গাটা? ওকে, অর্থাৎ উপন্যাসটি প্রকৃতপক্ষে লিরিক ইন প্রোজ। ঠিক আছে, অর্থাৎ লিরিকের তোড়া রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছে। পত্রিকায় প্রকাশিত হচ্ছে বিচিত্রা মাসিক পত্রে। ঠিক আছে, এটা মাসে মাসে প্রকাশিত হয়। 1340 বঙ্গাব্দের আশ্বিন মাস থেকে অগ্রহায়ণ মাস, মানে অগ্রহায়ণ মাস পর্যন্ত সেটা ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, বিচিত্রা পত্রিকায় মাসিক পত্রে 1340 বঙ্গাব্দের আশ্বিন থেকে অগ্রহায়ণ সংখ্যায় ধারাবাহিকভাবে এটা প্রকাশিত। উপন্যাসটি সিঙ্গল ভ্রমণকালে রচিত। শেষের কবিতা যেমন দাক্ষিণাত্য ভ্রমণকালে রচিত, এই উপন্যাসটা রবীন্দ্রনাথ ঠাকুরের সিঙ্গল ভ্রমণকালে রচিত। তো দেশ ভ্রমণের দিক দিয়ে রবীন্দ্র উপন্যাস রচনার ব্যাপারে শেষের কবিতার সঙ্গে 4 অধ্যায়ের একটা মিল আছে দেশ ভ্রমণের দিক দিয়ে। গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে 1934 সালে, সেটা 1340 বঙ্গাব্দের চৈত্র মাসে, এটা হচ্ছে বাংলাতে। ইংরেজিতে হচ্ছে 1934 সালে, কিন্তু এটা শেষ উপন্যাস। ঠিক আছে, যেটা কিন্তু সরাসরিভাবে গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, এটা 4 অধ্যায় তো গ্রন্থাগারে প্রকাশিত হয়নি, এটা ভুল বললাম। ঠিক আছে, এই যে এটা কিন্তু কোনো রকমভাবে পত্রিকাতে প্রকাশিত হয়নি, এটা সরাসরিভাবে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো দেখো উপন্যাসটি এই জায়গাটা বুঝলে। এই দেখো, গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে 1934 সালে, আর এটা হবে 1340 বঙ্গাব্দের চৈত্র মাসে। এটা হবে না, পত্রিকাতে এটা হবে না। ঠিক আছে, গ্রন্থাগারে সরাসরি 1934 সালে গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে এই 4 অধ্যায় উপন্যাসটি। হ্যাঁ, তো গ্রন্থাগারে এটা প্রকাশিত হচ্ছে। মূল বিষয় কি রয়েছে না, এলা ও অতীনের ভালোবাসা উপন্যাসটির মূল বিষয়। অর্থাৎ ব্রিটিশ ভারতে অসহযোগ আন্দোলনের পর বাংলায় নতুন করে যে হিংসাত্মক বিপ্লব প্রচেষ্টা শুরু হয়েছিল, এই উপন্যাসে তারই তত্ত্ব বিশ্লেষণ ও নিরপেক্ষ মূল্যায়ন লক্ষ্য করা যায়। আসলে বর্বর সন্ত্রাসবাদের সমালোচনা করে এর কাহিনী রচিত। সন্ত্রাসবাদীদের নেতা ইন্দ্রনাথ। ঠিক আছে, এখানে যে আমরা একটা চরিত্র পাবো ইন্দ্রনাথ, তো এই সন্ত্রাসবাদীদের নেতা ছিল ইন্দ্রনাথ। একদিকে যেমন অতি মানবিক গুণসম্পন্ন, তেমনি অন্যদিকে ছিল কিন্তু নিষ্ঠুর মানুষ বা ব্যক্তিত্ব। তাই তার নির্দেশে অতীন্দ্র ও এলার প্রেমের সমাপ্তি এর মুখ্য কাহিনী। ঠিক আছে, অতীন্দ্র এবং এলার প্রেমের সমাপ্তি হচ্ছে এই 4 অধ্যায়ের মুখ্য কাহিনী। বোঝা গেল? এখানে একটু আমরা এই জায়গাটা একটু লক্ষ্য করব যে উপন্যাসটির কাহিনীর সঙ্গে রবিবার গল্পের সম্পর্ক কিন্তু রয়েছে। তাহলে 4 অধ্যায় উপন্যাসের কাহিনীর সঙ্গে রবীন্দ্রনাথ গল্পের একটা
সম্পর্ক আছে উপন্যাসের, আর এবং ঘরে বাইরে উপন্যাসের সাথে কিন্তু মিল আছে। চরিত্র পাচ্ছি অতীন্দ্র, এলা এবং ইন্দ্রনাথ এবং বটু। চরিত্র আমরা কি পাচ্ছি? অতীন্দ্র, এলা, ইন্দ্রনাথ এবং বটু। এই গোটা কয়েক আমরা চরিত্র এখানে পাচ্ছি। বোঝা গেল? তো এই হচ্ছে পুরো 12টা উপন্যাসের বিস্তারিত আলোচনা। তো আশা করছি তোমাদের পুরো জায়গাটা পেয়ে তোমরা উপকৃত হয়েছ। এটা পুরো ডিটেলসে ক্লাসটা আলোচনা করা হলো যে কোথায় কি, কোন পত্রিকাতে প্রকাশিত হচ্ছে, কখন প্রকাশিত হচ্ছে, কোন জায়গার কি ঘটনা, কটা পরিচ্ছেদ, কাকে উৎসর্গ করা হয়েছে, পুরো জায়গাটা কিন্তু আলোচনা করে দিলাম একটা ভিডিওর মাধ্যমে। ঠিক আছে? তো আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে হেল্পফুল হয়েছে। আর একটা রিকোয়েস্ট করব, এতক্ষণ অবধি কে কে এই ভিডিওটা দেখেছো, সম্পূর্ণ করেছো, তোমরা একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে? কোনো জায়গা থেকে যদি কোনো রকম এই বিস্তারিত আলোচনার মধ্যে কোনো জায়গাতে কোনো সমস্যা থেকে যায়, তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। যদি কোনো আমার যদি কোনো ভুল ত্রুটি দেখতে পাও, কোনো জায়গাতে যদি বাই মিস্টেক কিছু হয়ে গেছে, ঠিক আছে, সেটা যদি আমি বলিনি, সংশোধন করতে ভুলে গেছি, তাহলে আমাকে জানাবে। যদি চোখে পড়ে, কথার কথা বলছি, কিন্তু হবে না বিষয়টা, কখনো কখনো হয়ে যায়। এর আগের ক্লাসে যেমন আমি একটা জিনিস বলেছিলাম, সেখানে 36টা প্রবন্ধের জায়গাতে আমি 6টা প্রবন্ধ বলে দিয়েছি, কিন্তু লেখা আছে 36টা, কিন্তু আমি বলেছি কি 6টা। তো এই রকম একটা জায়গা, একদম পুরো 100টে ভিডিওটা বানাচ্ছি এখানে একই রকমভাবে। সেই জন্য আর কি, যদি কথার মধ্যে কোনো জায়গাতে কোনো জড়তা চলে আসে, তাহলে সেক্ষেত্রে মার্জনা করে দেবে। ঠিক আছে? ভুল হলে সঠিকটা দেখিয়ে দিও। তো যাই হোক, এই হচ্ছে পুরো বিষয়। আর যদি কোনো জায়গাতে কোনো ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে দাদা এই জায়গাটা বুঝতে একটু অসুবিধে হলো। ঠিক আছে? তাহলে সেই জায়গাটাতে কিন্তু কমেন্টের মাধ্যমেই কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। এরকমভাবেই তোমাদেরকে বাকি যে নাটক, গল্প, প্রবন্ধ, এগুলো সব কিছু কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? এরকমভাবেই সেখানেও কিন্তু এরকম বড় বড় ভিডিও ছাড়া কিন্তু মানে তোমাদের এই সেমিস্টারে যতগুলো ভিডিও হবে প্রায় এরকম বড় বড়ই হবে। আর ছোট মাধ্যমে আলোচনা করা সম্ভব হবে না। নাহলে ওই পাট করে ভিডিও আলোচনা করতে গেলে তাহলে ওই 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট এই করে কিন্তু হবে না, শেষ করা যাবে না। আর আমি রিকোয়েস্ট করব, এই পিপিটি বানাতে অনেক সময় লাগে, কাজেই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে এবং গুরুত্বের সহকারে দেখবে। তোমাদের গুরুত্ব কিন্তু আমি বুঝতে পারবো কমেন্ট বক্সে। তোমরা তোমাদের অভিজ্ঞতা এই ভিডিওটা সম্পর্কে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি অনুপ্রেরণা পাবো আরও ভালো কাজ করার জন্য। শেয়ার টেয়ার কিচ্ছু করার দরকার নেই, শুধু কমেন্ট করে জানাবে যে দাদা বুঝতে পেরেছি, বিষয়টা ক্লিয়ার হয়েছে, ব্যাস। আমাদের ক্লাস সর্বদাই তোমাদের পাশে আছে। এর পরবর্তী ক্লাস আমরা রবীন্দ্রনাথ উপন্যাস যেহেতু আলোচনা করলাম পুরোটা, তাহলে রবীন্দ্রনাথ উপন্যাস থেকেও কিন্তু লং কোশ্চেন আসবে। ঠিক আছে? তাহলে আমরা পরের ক্লাসে রবীন্দ্রনাথ উপন্যাসের যে লং কোশ্চেনের অ্যান্সার, সেই অ্যান্সারগুলো কিন্তু আমরা লিখব। লং কোশ্চেন অ্যান্সার, যে এইখান থেকে তো তোমরা 2 নম্বরের যে জায়গাটা, সেটা কভার করে নিতে পারবে পুরোটাতে। আর 5 নম্বরের এবং 10 নম্বরের যে জায়গাটা, সেটা পরবর্তী ক্লাসে আমরা ধীরে ধীরে করে যে কটা প্রশ্ন হয় লং কোশ্চেন, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? তো যাই হোক, চলো জানাবে তোমাদের আলোচনাটা কেমন লাগলো, এত বড় হচ্ছে বলে কারো কোনো সমস্যা হচ্ছে নাকি। তো সকলেই ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অর্থাৎ এই রবীন্দ্র উপন্যাস থেকে লং কোশ্চেনের অ্যান্সার নিয়ে। তারপরে আমরা যাব রবীন্দ্রনাথ কাব্যে, না হয় রবীন্দ্রনাথ নাটকে, না হয় রবীন্দ্রনাথ গল্পে। ঠিক আছে? ওকে, চলো সকলে ভালো থাকবে এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। ওকে, চলো।